আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্ট সবচেয়ে পছন্দের পরীক্ষা আমরা, এবং এই পরীক্ষাটা সফল হচ্ছে ইনশাআল্লাহ। যে ভাইয়া পছন্দের পরীক্ষা কি কারণে? এটা এই কারণে পছন্দের, কারণ এই পরীক্ষাটার প্রতি সবারই সবচেয়ে আগ্রহ বেশি, আর আমরা এই পরীক্ষায় যেহেতু সবচেয়ে বেশি পরিশ্রম করি, এই জন্য পছন্দ আমাদের সবচেয়ে বেশি। তো অনেকেই মাথায় আসে যে ভাইয়া মেডিকেল পরীক্ষা আসলে আমি পরীক্ষার আগের দিন কি করব, তার আগের রাত এটা, তার মানে 4 রাতের মতো অবস্থা, এবং পরীক্ষার হলে আমি কি করব। তো এইটার জন্য তোমাদের দেখবা যে নোবেল স্যার একটা ভিডিও অলরেডি সে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি দেখলাম, ভিডিওটা সুন্দর হয়েছে, ভেরি নাইস। তার সাথে আমি কয়েকটা বুদ্ধি তোমাকে শেয়ার করতে বলবো, এগুলোর সাথে সাথে আগে নোট ডাউন করে ফেলবা, এবং অন্তত পক্ষে এতদিন যারা যেই ফর্মুলাগুলো ফলো করছো তার সাথে আজকের ফর্মুলাগুলো মাস্ট টু ডু। মানে এগুলোর মধ্যে কোনো ওই যে আছে না যে মানবো কি মানবো না, কোনো প্রশ্নই নেই, মানতেই হবে এগুলা। এটা এই কারণে মানবা, দেখবা যে তুমি পরীক্ষার হলে এটার আনবিলিভেবল রেজাল্ট পাবা ইনশাআল্লাহ। তা খাতা কলম নিয়ে ফেলছো ইনশাআল্লাহ, আশা করছি প্রত্যেকে। তার আগে আগে বুক ভরে শ্বাস নেওয়ার ছাড়ো, নিতে থাকো, প্রত্যেকে বুক ভরে শ্বাস নাও, ধরে রাখো এবং ছাড়ো, এটা করতে হবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেক শিক্ষার্থীকে আমি বলি যে তুমি রাব্বি জিদিনি ইলমা পড়বা, এটা 1 নম্বর কথা, ঠিক আছে? তাহলে আমি যে ফর্মুলাগুলো বলছি তুমি সাথে সাথে নোট ডাউন করা শুরু করবা ইনশাআল্লাহ। এখন এগুলো একদম খাতার মধ্যে লিখে সবসময় এটা যে হ্যাঁ ভাইয়া যেটা বলছে যে এগুলো প্রত্যেকটা লাইন আমার হচ্ছে যে আজকে থেকে পরীক্ষার দিন মানে পরশু দিন 17 জানুয়ারি সকাল 11টা পর্যন্ত। প্রথম হচ্ছে রাব্বি জিদিনি ইলমা, এটা হচ্ছে 1 নম্বর কথা, রাব্বি জিদিনি ইলমা। আচ্ছা, যারা অন্য ধর্মের সেই ধর্ম অনুসারে যেটা আছে সেটা মানবে, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম অনুযায়ী আমি যেটা বলি রাব্বি জিদিনি ইলমা অল টাইম এটা পড়তে থাকবা, ওকে? আর নামাজ যে আমরা পড়ি, নামাজ পড়ার পরেই ইয়াকাবিউ পড়া, ইয়াকাবিউ এটা পড়বা, হ্যাঁ ইয়াকাবিউ, ইয়াকাবিউ, ওকে ফাইন। তাহলে এই দুইটা দোয়া সবসময় রাব্বি জিদিনি ইলমা, ইয়াকাবিউ, এই দুইটা অলওয়েজ মাথায় থাকবে, ঠিক আছে? যখনই টাইম পাবে রাব্বি জিদিনি ইলমা, আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও। দেখো বুদ্ধি না জ্ঞান দরকার, পরীক্ষার হলে উত্তর কারেক্ট করতে পারবে যার নলেজ ভালো, আর নলেজ বাড়ার জন্য আল্লাহর কাছে আমরা হেল্প চাবো। যা পড়ছি সব তো মাথায় আছে, এখন আল্লাহর কাছে হেল্প চাইতে হবে। তৃতীয় যে কাজটা আমি সবসময় বলি, দেখো যে এই সময়, এই যে সময় তুমি শুনছো, পারলে খুব ভালো হয় কিছু সুন্দর সুগন্ধি আছে, আসলে সুগন্ধি আসলে সুন্দর না বলে বলতে পারি যে খুব লাইট, হ্যাঁ, কারো কারো ভারীও পছন্দ হতে পারে, সুগন্ধি ব্যবহার। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে সুগন্ধি ব্যবহারের আমি জানি নিয়ম আছে, সেক্ষেত্রে হচ্ছে যে আমি সবসময় যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি তো আর ওই এখন প্রভোকেটিভ কোনো সুগন্ধি ব্যবহার করছো না, মূলত তোমার ব্রেইনটাকে হচ্ছে কুল ডাউন করার জন্য সুগন্ধি ব্যবহার করলে, হ্যাঁ আতর করতে পারো, যার যেটা ভালো। আমি তো আতরই ব্যবহার করি, সুগন্ধির মধ্যে আতর আছে, আতর সবচেয়ে ভালো, খুব অসাধারণ কিছু আতর পাওয়া যায়, যার যেটা ভাই ভালো লাগে সামর্থ্যের মধ্যে, ঠিক আছে? আতর অবশ্যই এখানে ইয়া করবা, কি কারণে? কারণ ওই যে প্রিফ্রন্টাল কর্টেক্স হিপোক্যাম্পাস আছে না, এর কানেকশনটা ভালো হয়, এটা খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার, যে কোনো রকমের হচ্ছে ওই যে চুইংগাম, চুইংগাম হচ্ছে চাবাবা, চুইংগাম, ওকে ফাইন, চুইংগাম, তার মানে এটা হইতে পারে যার যেটা মন চায়, সেন্টার ফ্রেশ, সেন্টার ফুড, কার কি মন চায় আমি জানি না, সেরকম জিনিস মুখের মধ্যে দিয়ে চাবাইতে হবে। যে ভাই কি কারণে? হ্যাঁ এটা হচ্ছে লালা ক্ষরণ করে, লালা যখন ক্ষরণ হয় তার মানে হচ্ছে আমার খাওয়ার প্রতি আগ্রহ আছে, এবং আমার যখন খাওয়ার প্রতি আগ্রহ হয় তখন ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স হিপোক্যাম্পাস মনে করে যে পরিস্থিতি খুব ভালো আছে। খুব বিস্ময়কর ব্যাপার, তুমি দেখবা যে তুমি মনে করো একটা মুরগির ঠ্যাং খাচ্ছ, ওই সময় আল্লাহ না করে কেউ যদি তোমাকে অ্যাটাক করে, তোমার কিন্তু খাওয়ার মানে হচ্ছে লালা বন্ধ হয়ে যাবে, লালা ক্ষরণ বন্ধ হয়ে যায়, তখন কি হয়ে যায়? কারণ জান ধরি বাঁচতে হবে, তখন ভাই খাবার দাবার ফেলাও, সব পালাও। তো এই কারণে যেটা হয় সেটা হচ্ছে যে হ্যাঁ পরীক্ষার হলেও কি করবো, আগে এখান থেকে শুরু করি, রাব্বি জিদিনি ইলমা ইয়াকাবিউ, সুগন্ধি চুইংগাম, ওকে? তাহলে চুইংগাম এটা এখন থেকে চেষ্টা করবা ঘন্টায়, প্রত্যেক ঘন্টা খাইতে হবে তা না, যখনই একটু টেনশন অনুভূতি হবে চুইংগাম চাবা। পরীক্ষার হলে কি হবে সেটারও অনেক কিছু এখান থেকে কমন চলে যাবে, সেটা আমি বলতেছি আগে আজকে থেকে এই জিনিসটা, ওকে? পানি তো অবশ্যই পর্যাপ্ত খাচ্ছ, যত দামি হোক চেষ্টা করবা এই সময়টা অন্তত কাজু বাদাম অথবা চীনা বাদাম, কাজু বাদামটা খাইতে পারলে খুব ভালো, ঠিক আছে? এটা ব্রেনটা একটু মজাও লাগে খাইতে, লবণ টবণ দেওয়ার দরকার নেই, জাস্ট নর্মালি, ওকে? তাহলে এইটা যখন তুমি করলা, করার পরে তারপরে কি? আচ্ছা, তারপরে এই আগামী পরশুদিন পর্যন্ত চেষ্টা করবা যে গরুর মাংস, খাসির মাংস না খাইতে, খাইও না। আবার অনেকে কবে খুব মজা লাগে, আমি করছি খাওয়ার দরকার নেই, কি খাবো? খুব ভালো হয় এই পরশুদিন পর্যন্ত খাওয়ার মধ্যে সবচেয়ে লাউ রাখো, যে ভাই হ্যাঁ এটা বুঝতে পারছি, তার সাথে হচ্ছে যে বাঁধাকপি রাখো, ওকে ফাইন, বাঁধাকপি, এর সাথে হচ্ছে একটু মধু রাখো, ওকে ফাইন। আচ্ছা, যে তোমার অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাই আপনি খাইতেন, আমি সত্যি খাইতাম,
শুনলে অবাক লাগে। তখন বাঁধাকপি খাইতাম না, আমি লাউ খাইতাম, মধু খাইতাম, কালো জিরা। মধু কালো জিরা তো আমি দৈনিক খাই, মানে এটা আমার অভ্যাসের মতো। তুমি শুনি আমি বড় বড় হচ্ছে যে ওই যে যারা হচ্ছে মধুর ব্যবসা করে না, ওদের কাছে আমি নিজে যাইতাম যখন আমি ইন্টারে, দেখতাম কিভাবে মধু, খাঁটি মধু কোথায় পাওয়া যায়, নিয়ে খাইতাম। অন্যরকম কাজ করে, বিলিভ মি। তাহলে লাউ, বাঁধাকপি, মধু, ন্যাচারালটা হলে খুব ভালো। ঠিক আছে, ন্যাচারালটাই দরকার। যে কারো কাছে যোগাযোগ করলে ইনশাল্লাহ আশা করি পাবা। এখন আর মধু খুঁজার টাইম নেই, যে এখান থেকে যার যেরকম আছে নিয়ে খেয়ে ফেলো। ওকে ফাইন। এরপরে যেটা করতে পারো সেটা হচ্ছে মাছ খাইতে পারো। আচ্ছা, কি ধরনের মাছ খাবা? ছোট মাছ না, সবচেয়ে ভালো হচ্ছে তৈলাক্ত মাছ একটু খাওয়াই সময়। কেন? ব্রেনটাকে অ্যাক্টিভ করতে হবে, মানে ব্রেনটাকে একদম বাংকারের মতো বানাবো, মানে সুপার হিট রেডি, একদম 100% রেডি। কারণ এই সময় তো খুব ইম্পর্টেন্ট টাইম, তো বুঝো নাই, এক হাতে একদম রেডি করতে হবে খেলার জন্য, একদম ফাইনালি। ওকে ফাইন। এর সাথে আচ্ছা, অনেকে একটা ভুল বলে, কিন্তু ওই যে অনেকের গোজামিল ভুল, কিরকম কয় যে ভাই ডিম খাওয়া যায় না, দেশি মুরগির ডিম খাইতে পারো, হাঁসের ডিম এখন খাওয়ার দরকার নেই, অ্যালার্জি ট্যালার্জি হতে পারে। তাহলে লাউ, বাঁধাকপি, মধু, মাছ হচ্ছে তৈলাক্ত জাতীয় খাইলে সবচাইতে ভালো। ওকে, তার সাথে হচ্ছে টক দই। অনেকে কয় ভাই মিষ্টি দই খাবো, দরকার নেই, টক দই। মিষ্টি দই খেলে আবার ব্রেইনের মধ্যে অ্যাক্টিভিটি কমে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এই দোয়া পড়লাম, রাব্বি জিদনি ইলমা, ইয়া কাবিউ, সুগন্ধি মেখে নিতে পারো এখনই, যখনই ধরপর করবে চুইংগাম। কাজু বাদাম যেটা আছে, কাজু বাদাম, চীনা বাদাম, এটা, লাউ, বাঁধাকপি, মধু, মাছ তৈলাক্ত টাইপের যেটা সেটা, টক দই। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে পানি, এটা থাকবে, ব্রেইন যাতে অ্যাক্টিভ থাকে। ওকে ফাইন। যে ভাই হ্যাঁ, পানি আমাকে ঠিকভাবে খাইতে হবে, পানির এই যে অভাব যাতে না হয়। আচ্ছা, এখন দেখো তুমি যা যা পড়ছো, ইনশাল্লাহ আমরা খুব ভালো করে বিশ্বাস করি, এগুলো থেকেই তুমি ইনশাল্লাহ এগুলো থেকেই তোমার আল্লাহর রহমতে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলছে যে লিপস্টিক খাইলে, মানে সরি, লিপস্টিক হচ্ছে মাখলে কি হবে? লিপস্টিকের মধ্যে ভিটামিন ই আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু বোরকা পরে যাইও, আবার হচ্ছে লিপস্টিক মানুষের দেখার জন্য, যাতে এই মেন্টালিটি আশা করি কারণ নাই। আচ্ছা, তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। ক্যাস্টর অয়েল থাকে তো বোধহয়, অপকারী হওয়ার চান্স নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, এরপরে যেটা আছে যে পরীক্ষার হলের একটু গাইডলাইনটা আগে দিয়ে দিই, যে পরীক্ষার হলে আমি কি করব। পরীক্ষার হলে, আচ্ছা, পরীক্ষার হলে আর পরীক্ষার আগের রাতে, আচ্ছা, পরীক্ষার পূর্বের রাতে, আচ্ছা, সবাই যা বলে তুমি তো বুঝতেই পারছো, আমি যা বলি তার মধ্যে একটু ডিফারেন্স থাকবে ইনশাল্লাহ। পরীক্ষার আগের রাতে কি করবা সেটা আমি একটু বলি। দেখো, খুব ইম্পর্টেন্ট। আমি যেটা সবসময় পছন্দ করি সেটা হচ্ছে, এখন অবশ্যই মাথার মধ্যে রাখবো যে পরশুদিন যে পরীক্ষাটা হচ্ছে, এইটাই চিন্তা করতেছি যে পরীক্ষার প্রশ্ন ভাই আমাদের যেভাবে পড়াইছে, আমরা যা পড়ছি সেখান থেকেই কমন, এবং প্রশ্ন কমন, প্রশ্ন দেখে মনটা খুশি হয়ে গেল, সুন্দর। এই চিন্তাটা অলওয়েজ এখন মাথার মধ্যে, প্রশ্ন কমন, সুন্দর করে তুমি যা পড়ছো সেগুলো থেকে আছে, চমৎকার ভাবে তুমি উত্তর করছো, এইটা একদম এখন থেকে করবা। ঠিক আছে, ওকে ফাইন। তার সাথে যেটা পূর্বের রাতে, তুমি দেখো যে রাতে তাড়াতাড়ি আমি ঘুমানোর একেবারেই পক্ষে না। আচ্ছা, এই রাতে অনেকে যেটা করে যে ভাই ঘুম ধরে না, ইয়া করবো, কি করব? তুমি দেখবে তোমার নোবেল স্যার বলে দিয়েছে যে ওই প্রোপানোলল জাতীয় যে ওষুধ আছে, বিটা ব্লকার, এইটা আমি তোমাকে সহজ করে বলি যে এই টাইপের যাদের আবার অ্যাজমা, হাঁপানি এগুলো আছে, তারা খাবা না। তাছাড়া অন্যরা সকালে কালকে একটা খাইতে পারো, রাতে একটা খাবা। আবার পরীক্ষার দিন তুমি যে যাচ্ছ, পরীক্ষা তোমার শুরু হবে কয়টা? 10টায়, তো তাহলে তার 1-1.5 ঘন্টা আগে খেয়ে ফেলবো, মানে পরীক্ষার হলে একদম ঢোকার 8টা 8:30 দিয়ে খেয়ে ফেলো। ওকে, একদম দেখবা রিল্যাক্স থাকবে, বুক ধরপড়টা একদম কন্ট্রোল থাকবে, দেখবা খুব সুন্দর ভাবে, ঠিক আছে, চমৎকার ভাবে তোমার হচ্ছে হার্টবিট কন্ট্রোল হইতে আছে। অনেকে আবার কয় কি ভাই টেনশনে হচ্ছে না, এটা নিয়ে টেনশন। আরে বাবা, রিল্যাক্স থাকো ইনশাল্লাহ, যত বেশি রিল্যাক্স থাকবা, ব্রেইন, প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস ঠিকভাবে কাজ করবে, অসাধারণ পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, ইন্ডিভার ওই প্রোপানোলের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, বিটা ব্লকার। আচ্ছা, তাহলে পূর্বের রাতে তাড়াতাড়ি ঘুম, এটা সবাই আমরা জানি। কিন্তু অনেক সময় বলে যে ভাই আমার ঘুম আসতেছে না, তাহলে আমি কি করব? ঘুম তো আমার ধরেই না পরীক্ষার হয়ে। আচ্ছা, আমি তোমার একটা জিনিস বলি, আজকে অ্যান্টিডি নিয়ে কোনো কথা কওয়ার সুযোগ না, আমাদের মেডিকেলের পরীক্ষা পড়ছে না, প্লিজ পরে, মেডিকেল পরীক্ষার পরে তখন বলবো এটা নিয়ে। তাহলে এমনিতে পড়া আছে, কয়েক মিনিট হয়ে গেছে, আমি একটু আগে জিনিসটা বুঝাই দিই। তাহলে আগের রাতে তুমি দেখো যে সন্ধ্যার দিকে ঠান্ডা আবার লাগাই ফেলিও না, কুসুম কুসুম গরম পানি দিয়ে পারলে হচ্ছে একটু গোসল করে ফেললা, এবং মাগরিবের পর থেকে তুমি রেডি থাকবা যে আমি তাড়াতাড়ি ঘুমাইতে যাব, যত তাড়াতাড়ি আমি ঘুমাইতে পারি, এবং খেয়াল রাখবা যে আগামীকাল মাগরিবের মধ্যে পড়া কমপ্লিট। আচ্ছা, আসলে এখন পরে কোনগুলো পড়বা, যেই জায়গাগুলো কনফিউশন, খালি কনফিউশন হইতে পারে, এই জায়গাগুলো যেগুলো তোমার অলরেডি মাথার মধ্যে আছে, সেগুলো নিয়ে আন্দাজে টেনশন করা কোনো দরকার নেই। আজকে সব পড়ে ফেলবো নতুন কিছু, নো, নাথিং। বরং
তোমাকে আমি প্রথম থেকে বলছিলাম, যারা প্রথম থেকে পড়তা, এই যেখানে আমি একটা খাতা রাখতে বলছি, ভেরি ফাইন, এই খাতার মধ্যে আমি তোমাদের বলছিলাম না যে খাতার এই যে উপরে এই ছোট্ট জায়গাটা, ওই পৃষ্ঠার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে লিখবা। তারপরের পৃষ্ঠা, এই পৃষ্ঠার যে জিনিসটা ইম্পর্টেন্ট একটা পৃষ্ঠা লিখছো, তার মধ্যে যেটা খেয়াল থাকে না উপরে। এখন যারা এই কাজটা প্রথম থেকে করছো তারা জাস্ট এই যে উপরের যে অংশটা সেটা রিভাইজ করতে পারো। এবং তারপরে আমি বলছিলাম যখন তুমি এমসিকিউ পড়তে যাও, তখন এমসিকিউর মধ্যে একটা এমসিকিউ ধরো তুমি পড়লা, সেই এমসিকিউটা তোমার খেয়াল নাই, হয়তো এরকম, বা ওইটা একটু কনফিউশন হয়। এগুলো আমি প্রথম থেকে বলছি, বারবার গোল করে এন দিয়ে চিহ্নিত করে রাখতে বলছিলাম। খেয়াল আছে তোমার যে ইম্পর্টেন্ট কিন্তু কনফিউজিং, ইম্পর্টেন্ট আবার কনফিউজ, আইসি দিয়ে করতে পারো, তারপরে এনসি দিয়ে করতে পারো, যেভাবে যেটা করছো সেই জিনিসগুলো জাস্ট করে রিভিশন করো, আর কিছু না। তার মানে যেইটা তোমার পড়া আছে কিন্তু তুমি জানো যে ওই জায়গা থেকে তোমার কনফিউশন হয়, ওই জায়গাটার কনসেপশনটা একটু মাঝে মধ্যে দেখতে হয়, সেইটা শুধু করো, আর কিছু করতে হবে না। আচ্ছা, এরপরে যেটা সেটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে তুমি দেখো বিসিডি এই ফর্মুলাটা কাজ করবা, বি সি ডি, যে ভাই এটা আবার কি, হ্যাঁ ব্রিথ হচ্ছে ব্রিদিং, তার মানে বুক ভরে শ্বাস নাও, শ্বাস ছাড়ো। এইটা প্রত্যেক ঘন্টায় করো, কেননা এটা খুব ক্রুশিয়াল টাইম। তো এই সময় যত তুমি রিল্যাক্স থাকতে পারবা, তুমি দেখছো না ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রি কিক আর কি করে, পেনাল্টি মারার আগে এরকম করে না, ফ্রেডিক নার্ভ দিয়ে সবগুলো শান্ত করে, তারপরে একদম মাথা ঠান্ডা রেখে বাস গোল। ওকে, তাহলে ব্রিদিং, বুক ভরে শ্বাস নেওয়া ছাড়া, এই কাজটা খুব করতে হবে। ওকে, এরপরে যেটা হচ্ছে চুইংগাম, তার মানে হচ্ছে মুখের মধ্যে নিয়ে কিছু হচ্ছে যে চাবানো, সেটা যদি তুমি হচ্ছে চুইংগাম না খেয়ে যদি তুমি খাও, আদা চাবাতে পারো, চাবাও, যাতে তোমার হচ্ছে ব্রেন বুঝতে পারে যে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঠিক আছে, ব্রেনকে হচ্ছে যে বুঝে ওই অনুযায়ী তাকে, যে পরিস্থিতি খুব সাধারণ আছে, খাওয়ার রুচি আছে ভালো, ও খুশি হয়ে যাবে, ও ব্রেন ঠিক আছে। ওকে, এরপরে ডিতে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, ড্রিঙ্কিং ওয়াটার চেষ্টা করবা যে একটু কুসুম কুসুম গরম পানি, পারলে সেখানে একটু মধু দিয়ে খাইলা কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, এই জিনিসটা করবা। আচ্ছা, আর যার যেভাবে ঘুম ভালো হয়, কেউ আছে যে অনেকে কয় যে ভাই আমি হচ্ছে যে সন্ধ্যার দিকে চা খাবো না, চা খাইলে নর্মালি ঘুম খারাপ হওয়ার কথা, কারণ চায়ের মধ্যে ক্যাফেইন যে আছে সেটা হচ্ছে ঘুমের যে রিসেপ্টর আছে না সেটা ব্লক করে দেয়। তা এই কাজটা চেষ্টা করবো যে এই জিনিসটা বাতিল করতে। ঠিক আছে, ওকে। এখন এই পূর্বের রাতে একদম রিল্যাক্সড, সবসময় মাথার মধ্যে এই চিন্তা যে ইনশাল্লাহ অসাধারণ পরীক্ষা আমি দিচ্ছি, এইটা একদম ব্রেইনের মধ্যে। পরীক্ষার হলে এখন কি করবে, এই তো পরীক্ষার হলে আছে, দেখো পরীক্ষার হলে আমি সবসময় বলি 5:10, মানেটা কি, প্রতি 5 মিনিটে 10টা এমসিকিউ দেখাবা, এটা হচ্ছে তোমার 1 নাম্বার, এবং ফাইনাল এটা হচ্ছে বুদ্ধি। প্রতি 5 মিনিটে 10টা এমসিকিউ, মানেটা কি, মানে হচ্ছে ঘড়ি কিন্তু ব্যবহারের নিয়ম নাই, আছে নাই, কিন্তু তোমার এটা মাথায় রাখতে হবে যে আমি যাতে ঘড়ি যেখানে বসছি সেখান থেকে দেখা গেলে তো আলহামদুলিল্লাহ, দোয়া করবা যাতে আল্লাহর রহমতে তুমি যে জায়গায় আছো সেই জায়গা থেকে যাতে ঘড়ি দেখা যায়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে হলগুলোতে বড় বড় ঘড়ির ব্যবস্থা আমরা করি যাতে তুমি দেখতে পাও। তুমি যেটা করবা প্রতি 5 মিনিটে 10টা এমসিকিউ, তার মানে তার মধ্যে তুমি এটা অন্তত করতে পারো যে প্রথম 10টা এমসিকিউ যদি তোমার এরকম হয় যে প্রথম 10টা এমসিকিউ তুমি 10 মিনিটও নাও, ক্ষতি হবে না। কি কারণে, কারণ প্রথমে একটু মাইন্ডসেটটা তো একটু, তা প্রথম 10টার ক্ষেত্রে তুমি 10 মিনিট দিলেও সমস্যা নাই। আচ্ছা, দাগানোর ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে যে শুরু থেকে দাগানো শুরু করতেছে, প্রশ্ন কমন পাচ্ছে না, পৃষ্ঠা উল্টায় ফেললো, উল্টায় ফেলে চিন্তা করতেছে যে না পরের পৃষ্ঠাতে দেখায়, ওইখানে উল্টায় ফেললো, পিছন দিক থেকে শুরু করে। ভুলেও এই কাজ করবা না, এটা লিখে রাখো, এই কাজ করলে কিন্তু শেষ, এটা করাই যাবে না, মাথায় ওইখানেই গেম চেঞ্জ হয়ে যাবে। অনেকে করবে, করে এটা ধরা খেয়ে যাবে, আমি তোমাকে বললাম, কারণ আমি জানি তো পরীক্ষার হলে, আমি দেখছি তো এই পৃষ্ঠা উল্টা লিখেছি। নো, প্রশ্ন তো 100টাই সবার জন্য, কারো প্রশ্ন আগে আছে, কারো প্রশ্ন পরে আছে, তুমি এত টেনশন করছো কেন? তুমি এই ফর্মুলা ফলো করো যে ভাইয়া আমি প্রতি 5 মিনিটে আমি 10টা দেখাবো, বাস। তার মধ্যে প্রথম 10টা আমি চাইলে 10 মিনিটও নিতে পারি, তার মানে প্রথম প্রশ্নগুলো একটু কনফিডেন্স বাড়বে। তো ঠিক আছে, এটা চাইলে তুমি নিতে পারো, প্রথম 10টার জন্য তুমি সর্বোচ্চ 10 মিনিট নিতে পারো। তুমি প্রথম 10টা তুমি 10 মিনিটও নাও, তারপরে পরে প্রতি 5 মিনিটে যদি তুমি 10টা করে দেখাও, তাহলে তুমি দেখবা যে ঠিক 54-55 মিনিটে তোমার পুরা 100 পর্যন্ত চলে গেলা। আচ্ছা, 100 পর্যন্ত যখন তুমি যাবা, সেক্ষেত্রে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে যে তুমি দেখবা কিছু প্রশ্নের উত্তর তুমি জানো কিন্তু তোমার একটু কনফিউশন হচ্ছে যে এই দুইটা অপশনের মধ্যে কোনটা, এরকম কিছু হয়, কিন্তু একটু চিন্তা করা, এরকম হয় না, হয়। তা দুইটা অপশনের মধ্যে যেই প্রশ্নটা তুমি পারবা, যদি ওই সময় চিন্তা করে উত্তর দিতে পারো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি তুমি দেখো যে না তুমি এটা পারছো না, সেক্ষেত্রে তুমি ওই প্রশ্নটা, কোশ্চেন্সটা এরকম করে গোল করে দিবা। কোশ্চেন্সটা কি করবা, গোল করে দিবা। কোশ্চেন্সটা খেয়াল রাখবা, প্রশ্নে দাগানো যাবে, আনসার শিটে না। তো অনেকে এই জিনিসটা জানে না, কয় যে ভাই প্রশ্নে লেখা যাবে না, না প্রশ্নে লেখা যায়, অনেকে জানে না, যারা টিচার গার্ড থাকে ওরাই জানে না।
যারা এই যে আগামীকালকে যেমন গার্ড যারা থাকবে বেশিরভাগ জন মূর্খ। তবে আপনি কি আমি আমি সত্যিটা বলছি, আমি তো জানি, আমি গার্ডে আমি শিখাই দিতে হয় যে এটা এই নিয়ম, এই জন্য আমি তোমাকে বলছি জানে না, এই জন্য আমি তোমাকে যেটা বলছি যে প্রশ্নের মধ্যে তুমি লিখতে পারবা, তুমি আনসার শিট যেটা সেইটার মধ্যে যাতে কোনো খোসাখুসি দাগ দেওয়া না থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যেটা, তাহলে যে প্রশ্নটা সেটা একদম গোল করে রাখলাম। এখন ধরো যে তুমি প্রশ্ন এরকম করে রয়েছে একদম 1 2 3 4 5 6 7 8 ধরো 9 10 এরকম। তুমি ধরো 3 নাম্বার প্রশ্নটা আর ধরো 7 নাম্বার প্রশ্নটা, কথার কথা প্রশ্নের মধ্যে কিন্তু এটা আবার আনসার শিটে না, ওই প্রশ্নটা তুমি এরকম গোল করে রাখছো, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রশ্নগুলো গোল করে রাখছো কোনটা, এই প্রশ্নগুলো হচ্ছে তুমি দাগাও নাই, তুমি একটু হচ্ছে যে দাগাও নাই এক, এবং তার সাথে হচ্ছে তুমি পারবা। আচ্ছা, এখন এমনও তো হইতে পারে যে কিছু প্রশ্ন আছে যে তুমি হচ্ছে যে এটা নিয়ে চিন্তাই করতে চাও না, আছে না যে হ্যাঁ ভাই এরকম তো প্রশ্ন থাকতে পারে যে এই প্রশ্নটা আমি দাগাই নেই কিন্তু আমি চিন্তা করবো না, আমি শুনো আগে মন দিয়ে আমি কি করছি, কারণ আমি জানি পরীক্ষার হলে ওলট পালট করবো। যে প্রশ্নটা তুমি পরবর্তীতে চিন্তা করে উত্তর বের করার সম্ভাবনা আছে সেটা তুমি এরকম করে গোল করে দিবা। আর কিছু প্রশ্ন আছে তুমি দেখবা যে তুমি ওইটা উত্তর দিতেই চাও না, ওই প্রশ্নটা তুমি দাগাও না এবং পরেও সাধারণত দিতে চাও না, সেই প্রশ্নটা তুমি ক্রস চিহ্ন দিয়ে রাখবে যে ভাই এটার কারণটা কি, কারণ আছে কি, কারণ সেটা আমি তোমাকে বলি। তুমি খেয়াল করবা যে 1 থেকে 100 পর্যন্ত যাওয়ার পরে তুমি 50-55 মিনিটে গেলা, তোমার এরকম হইতে পারে, চেষ্টা থাকবে তার আরেকটু আগে দিলে ভালো, মানে 52 মিনিট 51 মিনিটের মধ্যে পরীক্ষার 1 থেকে 100 পর্যন্ত যাইতে পারলে সবচেয়ে ভালো। এবং খেয়াল করতে হবে তুমি যখন প্রতি 5 মিনিটে 10টা দাগাবা তখন কিন্তু তোমার যাতে অবশ্যই মাথায় থাকে যে সর্বোচ্চ 20% কোশ্চেন এরকম যাতে দাগ দেওয়া থাকে, সর্বোচ্চ 20%। মানেটা কি, মানে 100টার মধ্যে তুমি যদি 1 থেকে 100 যে গেলা 80 85 87টা প্রশ্ন তুমি ফার্স্ট টাইমে দাগায় ফেলবা, ফার্স্ট টাইমে। তার মধ্যে হ্যাঁ তোমার এরকম হইতে পারে যে ভাই আমার মনে হচ্ছে যে এটা আমি আর একটু পরে চিন্তা করতে চাই, ঠিক আছে, কিন্তু এটা 20%-এর বেশি হবে না, মানে প্রতি 10টা সর্বোচ্চ 2টা প্রশ্ন এরকম তোমার এরকম গোল করতে পারো যেটা তুমি পরে দেখবা, এবং তোমার টার্গেটটা থাকবে 50 52 55 মিনিট একটু বেশি হয়ে যায়, আমার মতে একটু বেশি হয়ে যায়, তুমি চেষ্টা করো 50-52 মিনিটের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত যাইতে, এবং এরকম 15 18 20টা প্রশ্ন হইতে পারে যেগুলো তুমি পরে চিন্তা করতে পারো। আর তার মধ্যে কিছু প্রশ্ন থাকবে যেটা তুমি ভুলেও আনসার করবে না, মানে ওটা তোমার কোনো কমনে নেই, ওটা তুমি ক্রস চিহ্ন দিয়ে রাখলা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমরা আশা করছি যে তুমি 50 থেকে 52 বা 53 মিনিটের মধ্যে গেলা। যার পরে অনেকে যে ভুলটা করে যে উত্তর কয়টা দাগাইছে গুনতে যায়, এই মূর্খতা করিও না ভাই। আমি জানি, আমি দেখছি যে স্পষ্ট বুঝতে পারি যে মূর্খ, এবং এই জন্য সে নাম্বার কম পাচ্ছে। এগুলা ভাই পরীক্ষার হলে তুমি ওই প্রশ্ন কয়টা কারেক্ট দাগাইলা এটা কি এগুলা চিন্তা করার টাইম নাই, 1 সেকেন্ডও ইম্পর্টেন্ট নো। তুমি চিন্তা করছো 1 থেকে 100 পর্যন্ত গিয়েছো, সর্বোচ্চ 20% কোশ্চেন তুমি এরকম করে বড় করে চিহ্ন করে রাখছো যেই প্রশ্নগুলোর তুমি উত্তর পরবর্তীতে দিবা। অনেকে যেটা করে 1 থেকে 100 পর্যন্ত যাওয়ার পরে কি করে পিছন দিক থেকে হচ্ছে উত্তরগুলো আবার হচ্ছে যেগুলো ছাড়ছে সেগুলো দাগাইতে যায়, এটা করবা না। 1 থেকে 100 পর্যন্ত গেছো, যাওয়ার পরে শেষ আবার পৃষ্ঠা প্রথমে নিয়ে আসলাম, মানে প্রথম পৃষ্ঠা। তুমি তো প্রশ্ন তো জানো যে তুমি 3 নাম্বার প্রশ্ন দাগাও নেই, 8 নাম্বার দাগাও নেই, 21 নাম্বার দাগাও নেই, 48 নাম্বার দাগাও নেই, আছে না, গোল করে রাখছো। সেই যে প্রশ্নটা হ্যাঁ সেইটা তুমি কি করলা, ওই প্রশ্নটা সুন্দর করে পড়লা, আনসার করলা, ওই প্রশ্নটা সুন্দর করে করলা, আনসার করলা। আচ্ছা, এখন ধরা যাক যে এরকম তুমি 15টা বা 17টা প্রশ্ন করছো, সেইটাও তুমি ধরা যাক যে 57 থেকে 58 মিনিটে গিয়ে কমপ্লিট করে ফেলছো, তোমার কাছে আরো 2-3 মিনিট টাইম আছে। এরকম ক্রস চিহ্ন মনে করো তোমার আছে, ক্রস চিহ্নের প্রশ্ন ধরো আছে তোমার 5টা 6টা 7টা প্রশ্ন আছে, যে এই ক্রস চিহ্নের মধ্যে আছে, তোমার কাছে 2-3 মিনিট টাইম আছে। তুমি একটু চিন্তা করে দেখতে পারো যে ওই ক্রস গুলোর মধ্যে যে তুমি হঠাৎ করে অনেক সময় ব্রেন খুলে যায়, আল্লাহ আল্লাহ করতে থাকো, রাব্বি জিদনি ইলমা, তোমার মনে হচ্ছে যে এই 2টা অপশনের মধ্যে একটা অপশন আমার মনে হচ্ছে যে আমি পারবো। আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকো যে আল্লাহ যেটা ঠিক সেটা তার ব্রেইনে ঢুকে যায়, সুন্দর করে দাগায় ফেলো, দেখবা হ্যাঁ যে খুব সুন্দরভাবে হয়তোবা ওইখানকার কয়েকটা হয়ে যেতে পারে। তবে আমি বারবার বলছি পরীক্ষার হলের স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে শোনো। 5:10, তার মানে প্রতি 5 মিনিটে 10টা, তার মানে প্রথম 10টা জায়গাতে তুমি একটু বেশি টাইম নিতে পারো, এবং সিকোয়েন্স অনুসারে যাবা। যে প্রশ্নটার উত্তর তুমি 2টার মধ্যে একটা দাগাতে চাও কিন্তু একটু চিন্তা করতে চাও, যদি ওই সময় দাগায় যাও তাহলে তো হয়ে গেল, কিন্তু তোমার মনে হচ্ছে না আমি একটু পরে একটু চিন্তা করবো, আমার ওই সময় মনে হচ্ছে যে আমি একটু পরে চিন্তাশীল হব, তাহলে ওই প্রশ্নটা এরকম করে গোল করে রাখলা। আর যেই প্রশ্নটা তুমি দাগাবাই না সেটা কিন্তু ক্রস দিয়ে রাখবা। এটা আমি যেটা বললাম
এটা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। এমনকি কালকে আগামীকাল সকালে 10টা থেকে 11টা একটা পরীক্ষা দিবা, আগামীকালকেও বাসায় যে কোনো একটা মডেল টেস্ট নিয়ে দিবা। এটা আমি তোমাকে বলছি, তোমার জন্য ওর্দি হবে, তুমি বুঝতে পারবা যে ভাইয়া ঠিকই বলছেন। অনেক স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, হেভি ভালো স্টুডেন্ট, কেন? কারণ সে আগে থেকে প্ল্যান করে যায়নি। ওইখানে যা খোসর মোসর করার টাইম আছে, তুমি খোসর মোসর যা করবা আজকে কালকে পর্যন্ত করো, যে হ্যাঁ ঠিক আছে আমি বুঝে গেছি যে ভাইয়া এই অনুযায়ী করতে হবে। তাহলে কি করতে হবে? তুমি 1 থেকে 100 পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে প্রতি 5 মিনিটে 10টা এমসিকিউ, 5 মিনিটে 10টা, 5 মিনিটে 10টা, তার মধ্যে প্রথম 10টা তুমি চাইলে সর্বোচ্চ 10 মিনিট নিতে পারো। এটা ব্রেনটাকে একটু ইয়া করার জন্য চাইলে নিতে পারো, তবে তুমি যদি 6-7 মিনিট 8 মিনিটের মধ্যে প্রথম 10টা দাগা ফেলো সবচেয়ে ভালো। এইরকম করে তুমি 1 থেকে 100 পর্যন্ত গেলা এবং সর্বোচ্চ 20%, সর্বোচ্চ 20-র বেশি করা যাবে না, 15 থেকে 20% প্রশ্ন এমন হইতে পারে যেগুলো তুমি পরে চিন্তা করতে চাও, সেগুলো এরকম করে বড় করে গোল্লা করে রাখলা পরীক্ষার প্রশ্নটার মধ্যে, নট আনসার শিট, ওএমআর শিট না, কোশ্চেন্স এর মধ্যে, এটা খেয়াল রাখবো। আর যেই প্রশ্ন তুমি দাগাইতে চাও না সেটা ক্রস দিয়ে রাখবা। 1 থেকে 100 পর্যন্ত চলে গেছো, তারপরে তুমি মনে করো 15টা 18টা 20টা প্রশ্ন এরকম হচ্ছে, এই যে এরকম বড় গোল্লা আছে, আর এরকম ক্রস যদি থাকে 4-5টা হইতে পারে, তুমি যেটা করলে আবার প্রথম থেকে ওই শুধু যেগুলা বড় বড় হচ্ছে যে এরকম গোল্লা করে রাখছো, যেটা তুমি চিন্তা করলে পারবা, সেগুলো দেখলা উত্তর দিলা, দেখলা উত্তর দাগাইলা, এরকম করে আবার সব 1 থেকে 100 গেল। যাওয়ার পরে লাস্ট তুমি যদি 2-3-4 মিনিট পাও আলহামদুলিল্লাহ, তখন তুমি চিন্তা করলে যাচ্ছে দেখি তো এই যেগুলো একদম ক্রস চিহ্ন দিছি, ব্রেনের সময় খুলে যায় যে এরকম 2-4টা। কিন্তু অনেকে, যেটা আমি বারবার বলি, 2টা অপশনের মধ্যে একটা হইলে দাগাবা, কিন্তু তুমি যদি দেখো 3টে অপশনের মধ্যে, তাহলে দাগাইও না। বুঝো না আমার কথা আমি কি বলছি? তোমার মনে হচ্ছে যে এই 2টা অপশনের মধ্যে একটা হবে, তাহলে এইটা খুব হওয়ার সুযোগ আছে, বিশ্বাস করো, আমরা সত্যিটাই বলছি। এবং তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে এটা খুব পজিটিভ হবে। এবং সবসময় খেয়াল রাখবা, যত তুমি 2টা অপশনের মধ্যে একটা উত্তর, এটা যত বেশি দাগাবা তত তোমার ভালো রেজাল্ট করার সবচেয়ে সম্ভাবনা বেশি আছে। ওকে, তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা। তাহলে আমার মনে হয় পরীক্ষার হলে স্ট্র্যাটেজিটা সবাইকে বোঝাতে পারছি যে হ্যাঁ এই অনুযায়ী পরীক্ষাটা দেওয়া উচিত, যে ঠিক আছে আমরা বুঝতে পারছি যে ভাইয়া আপনি যেটা বলছেন যে প্রথম থেকে আমাকে হচ্ছে প্রতি 5 মিনিটে 10টা করে দাগাতে হবে, এবং প্রথম 10টার ক্ষেত্রে আমি একটু টাইম বেশি নিতে পারি, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এটা আমি বলে রাখছি, পরীক্ষার হলে, পরীক্ষার আগের রাতে যে ফর্মুলা, পরীক্ষার হলে কিন্তু এইটা বুক ভরে শ্বাস নেওয়া ছাড়া, প্রথমে পরীক্ষার হলে যে আধা ঘন্টা 1 ঘন্টা আগে কিন্তু আমরা তোমার পরীক্ষার হলে ঢুকে বুক ভরে শ্বাস নিবা, ছাড়বা, সূরা ফাতিহাটা আগে পড়ে ফেলবা, তারপরে যারা আছে আয়াতুল কুরসি জানো পড়বা, ওই যে 3 কুল সূরা যায় আছে, যারা অন্য ধর্মের, সেই ধর্ম অনুসারে কিছু আছে, আমি তো এটা জানি না, ওই ধর্ম অনুসারে একদম রিল্যাক্সড, একদম ঠান্ডা মাথা। আর কলম যেটা নিবা অবশ্যই 2 থেকে 3টা কলম নিবা। অবশ্যই আশা করছি যে কলম রেডি করছো, যেই কলমের অর্ধেকের বেশি কালিক ব্যবহার হয়ে গেছে, মানে কলমের দ্রুত হচ্ছে মোটা কালিক, দ্রুত সে ছাড়ছে। আর তোমার যে হচ্ছে অলরেডি অ্যাডমিট কার্ড সবাই ডাউনলোড করে নিছো, সেটা অনুযায়ী হচ্ছে আমরা যে তোমাদের ওএমআর দিয়েছি সেটা অনুযায়ী গোল্লা পূরণ করে প্র্যাকটিস করো, যেটা অ্যাডমিট কার্ডে যেটা আছে। ওই আবার আমাদের কোচিং এর ওগুলা বাদ দিও না, তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট দিচ্ছে পরীক্ষার হলে গিয়ে কোচিং এর শিট দিয়ে দিচ্ছে, এটা এই ভুল যাতে না করে। ঠান্ডা মাথায় একদম জাস্ট বি রিল্যাক্সড, কোনো করবা না, ঠিক আছে? আল্লাহ না করুক কারো যদি কোথাও দাগাইতে গিয়ে ভুল হয়, সাথে সাথে দাঁড়িয়ে কোনো ভয় পাবা না, চেষ্টা করবা যাতে ভুলটা না হয়। হয়ে গেছে তাই কি করবা, ওই সময় তার মাথা আশ্রয় লাভ নেই। সুন্দর করে প্রথমেই যে স্যার আমার এটা হয়েছে, এক্সট্রা ওএমআর থাকে, সাথে সাথে দিয়ে কয়েকটা করে এক্সট্রা থাকে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ভালো করে বলে দিলাম। ওকে ফাইন। আচ্ছা, এর সাথে ওই মুখের মধ্যে হচ্ছে চুইংগাম রাখবা। চুইংগাম অনেকে কয় যে স্যাররা, তুমি বলবো স্যার আমার টেনশন লাগে, ওই নাবিল স্যার বলছে যে চুইংগাম চাবাতে, বাস কেউ আমার মনে হয় না কেউ কিছু বলবে ইনশাআল্লাহ। আর পানি চেষ্টা করবো, পানির মধ্যে হচ্ছে যে একটু হচ্ছে যে গ্লুকোজ মিক্সড করে রাখতে পারো চাইলে, মন চাইলে। কিন্তু আবার ওই একটু মধু মিক্সড করাও পানি অনেকে খায়, কুসুম কুসুম গরম পানি হলে সবচেয়ে ভালো। যেমন এই যে এরকম যদি হয়, বা এই যে এরকম যদি, যেটার মধ্যে একটু পানি কুসুম কুসুম গরম থাকে, এই যে এরকম হলে সেইটার মধ্যে হচ্ছে যে একটু পানি করবা, ঠিক আছে? তাহলে দেখবা যে হ্যাঁ। আচ্ছা, ট্রান্সপারেন্ট ফাইল। আচ্ছা, ফাইলের ক্ষেত্রে ট্রান্সপারেন্ট নেওয়া যায়, তবে এটা হচ্ছে যে মানে ট্রান্সপারেন্ট বুঝছো তো, যেই ফাইলের এদিক ওদিক দেখা যাচ্ছে সেরকম স্বচ্ছ। আর ওএমআর এর ক্ষেত্রে যেমন 3-4 বছর আগে একটা পরীক্ষা হয়েছিল, সেখানে ওএমআর সিলার নিয়ম ছিল না, আবার গতবার ছিল, একবার এক একটা করে। এটা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা, প্রশ্নটা আমরা এখনো তো আর কেউ কালকে ওই সময় অটোমেটিক খুলবে, ইনস্ট্রাকশন সবার জন্য সেম থাকবে, ঠিক আছে? এই জন্য টেনশনের কারণ নেই। ওইখানে তুমি স্যারকে জিজ্ঞেস করে নিতে পারবো, কিন্তু এখন তোমার বলার কোনো নেই। ওইখানে বলা থাকে যে ওএমআর আলাদা করা যাবে কি যাবে না। অনেক ক্ষেত্রে ওএমআর আলাদাই দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে না প্রশ্নের সাথে যুক্ত থাকে, সেক্ষেত্রে এরকম করে উল্টিয়ে থাকে। তবে বিগত বছর থেকে আমরা দেখছি যে ওএমআর আলাদা করার ব্যাপারটা থাকে,
ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটার সাথে নাজমুল সিয়াম পজিটিভ চিন্তা করো। তোমার হচ্ছে গ্যাস্ট্রিকের অ্যাসিডিটির সমস্যা হলে এই সময় কি করতে পারো, একটু টক দই খাও, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান্টাসিড জাতীয় একটা ওষুধ খেয়ে, একটা ডম্পেরিডেন জাতীয় ওষুধ খাও, দুইটা একসাথে খেলে বাস। এখন আর এইটা টেনশন নেই, এখন পুরো ফোকাসটা পড়া কেন্দ্রিক, অন্য আর চিন্তা করিও না। আচ্ছা, কোশ্চেন পেপার কি, আচ্ছা ওএমআর শিট ভাঁজ করা যাবে না, কোশ্চেন তুমি ভাঁজ করো, মোসরাও, ছিঁড়ে ফেলো, যাবে। যদিও আমি ছিঁড়তে কাউকে বলছি না। কোশ্চেন পেপার হচ্ছে এটা, মানে জিনিসটাকে আমি বুঝাইতে পারছি। কোশ্চেন হচ্ছে আলাদা অংশ, আর ওএমআর হচ্ছে আলাদা অংশ। ওএমআর ওইটাতে কোনো কিছু যাতে তোমার টাচ না থাকে, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার। আচ্ছা, আনসার কয়টা করবো? আমি সবসময় বলি দুইটা উত্তরের অপশনের মধ্যে একটা, এরকম যতগুলো প্রশ্ন পারো সব। আচ্ছা, ইন্ডিভার কখন খাবা একটু বলি। যাদের বুক অলরেডি ধরপড় শুরু করছে, আজকে রাত থেকে খেতে পারো, অলরেডি 2-3 দিন আগের থেকে খেতে পারো, মানে 2-3 দিন আগে আমি বলছি, কিন্তু নিয়ম হচ্ছে যে পরীক্ষার 4-5 দিন আগের থেকে খাওয়া শুরু করলে খাইতে পারি, কারো যদি ভয় লাগে। আর যার ভয়টা লাগছে না কিন্তু পরীক্ষার আগে দেখা যাচ্ছে ভয় লাগে না, সেক্ষেত্রে ওই সকাল 8:30 8:15 দিকে খেয়ে নিবা ইনশাল্লাহ একটা লাস্ট ডোজটা। আর 10 mg। আর একটা জিনিস যেটা মানে ওই সকালের বেলা, আমি বারবার বলি সকালে যাওয়ার আগে হচ্ছে একটু পারলে ওই যে খাবারগুলো বলছি, একটু বেশি না, একটু হচ্ছে যে তৈলাক্ত, একটু মাছ, একটু লাউ, একটু মধু, একটু অল্প, জাস্ট ব্রেইনটা মানে রেডি, মানে ব্রেইনে যাতে অভাব না থাকে, ঠিক আছে, ওকে। আর একটু পানি, মানে বেশি পানি খাওয়ার দরকার নেই, জাস্ট রিল্যাক্সড। পরীক্ষার হলে যাতে মানে রিল্যাক্সড রইতে তুমি ইনশাল্লাহ দিনে সর্বোচ্চ ইন্ডিভার যে রয়েছে এটা 2 বার খেতে পারবে। একটা সকালে, মানে হচ্ছে সকাল 8টা-10টার দিকে খাও যখন খুশি, আর একটা হচ্ছে সন্ধ্যার দিকে, রাতের দিকে, ঠিক আছে। হ্যাঁ, পরশু দিয়ে খাচ্ছ, এখন তুমি রিল্যাক্স থাকো, ঠিক আছে। আবার অনেকের ওই যে যার অ্যাজমা আছে, হাঁপানি আছে, তাদের কিন্তু খাওয়া যাবে না আমার মনে হয় ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে বলছে ভাই কালকে কি রোজা রাখা যাবে কিনা। আচ্ছা, রোজা রাখা তো অবশ্যই যায়, কিন্তু আমার মতে কালকে কি ফরজ রোজা নাই তো, দরকার কি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো, একবার হচ্ছে এক সাহাবীকে সম্ভবত যে ওই কাফের মুশরিকরা হচ্ছে যে মানে হত্যা করছে, শহীদ করে দিছে, এটা এই একটা খবর আসছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে বলছে রোজা ভাঙলাম আমি, এবং তোমরা হচ্ছে যে আক্রমণের জন্য প্রস্তুত হও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা ভাঙছে, তার মানে যে যখন যেটার গুরুত্ব, তো আর পরশুদিন পরীক্ষা, আগামীকালকে তো ফরজ রোজা না, তুমি আগামীকালকে তুমি চেষ্টা করো পরে রোজা রাখবা, পরশুদিন পরীক্ষা দেওয়ার পরে তারপর দিন থেকে রাখো না কেন। কেননা রোজা তো ভালো জিনিস, কিন্তু আমি বলবো যে আগামীকালকের যে দিনটা, আগামীকালকে তুমি পানি খাইলে একটু একটু, কারণ ওইটার কারণে তোমার দেখা গেল আবার দৈনন্দিন যে হচ্ছে যে তোমার পড়ার যে গতি, সেটার মধ্যে কম বেশি হতে পারে, ঠিক না। তা এইটার দরকার নেই, ওকে। তাহলে এই জিনিসটা একটু ইয়া করবা। আচ্ছা, কোশ্চেন্স এর উপরে শোনো, কোশ্চেন্স এর উপরে তুমি এরকম গোল্লা করতে পারো, বুঝতে পারছো। কোশ্চেন্স এর আনসার দাগাবা না, আমার কথা বুঝো না বোধহয় তোমরা। কোশ্চেন্স এর এই নাম্বার আছে না, মনে করে কি দেখাইলাম আমি এখানে, আমি তো এখানে দেখিয়ে দিয়েছি, দেখো কোশ্চেন্স এর যে নাম্বার আছে সেই নাম্বারের মধ্যে এরকম করে গোল করে দাগা রাখবা, ওকে। তাহলে ইনশাল্লাহ জিনিসটা আমার মনে হয় বুঝতে পারছো। সর্দি রাখছে, শ্বাসকষ্টের সমস্যা, মৌসুমি খাওয়া, তাহলে খাওয়ার দরকার নেই, ঠিক আছে, ওকে। গেইটে যারা থাকে তারা তো নিয়ম কানুন জানে না। শোনো, আমি একটা বলি, পরীক্ষার হলে কারোর সাথে তর্ক করবা না, খুব পোলাইট থাকবা, জেন্টেল হইতে কথা বলবা, কোনো সমস্যা নেই। যারা ঘাউরামি করে, স্টুডেন্টের মধ্যে কিছু আছে আর টিচারের মধ্যে কিছু আছে না, তুমি ভাইয়া চেষ্টা করো পরীক্ষার আগে কোনো জ্ঞানজামে যাবা না। পরীক্ষার হলে অনেকে যে ইয়ার নড়তে থাকে, আল্লাহর কাছে ওইটা রহমত মনে করবা, স্যারকে বলবা যে স্যার এই যে নিচে হচ্ছে একটু ইয়া করে দিবে, মানে যে কোনো পরিস্থিতিকে পজিটিভলি চিন্তা করবা, ইনশাআল্লাহ, ওকে, দেখবা যে ভালো হবে। তাহলে এবার আমরা ইয়া করি, একটু মোস্ট ইম্পর্টেন্ট কিছু গাণিতিক ব্যাপারগুলো আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকে আমরা রেডি হয়ে যাই। নামাজ পড়ো, প্রত্যেক ইয়াতেই নফল নামাজ পড়তে থাকো আল্লাহর কাছে। আচ্ছা, এটা আমরা তোমাদের কারেক্ট স্পেলিং এর এই শীটটা তোমাদের প্রাইভেট গ্রুপগুলোকে আমরা দিয়ে দিয়েছি, ঠিক না। এই যে বলা যেতে পারে যে স্পেলিং গুলো, এগুলো একটু দেখে যাই, খুব ইম্পর্টেন্ট স্পেলিং, এগুলো মনে হয় তোমাদের প্রাইভেট গ্রুপে অলরেডি আমরা দিয়েছি। আচ্ছা, সি অপশন বেশি থাকে, কিন্তু ওইটার মতো করে ইয়াতে যাবা না, হ্যাঁ। তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখবো। তোমার নোবেল ভাইয়ার 1 মিনিটের ভিডিওটা দিয়েছে, এটা বোধহয় দেখো নাই, একটা 1-1.5 মিনিটের একটা ভিডিও দিয়েছে, সেখানে যে কথাগুলো বলছে ওগুলো। আচ্ছা, দেখি আমরা, আর কোনো কথা নেই, আমি একটু জাস্ট দ্রুততার সাথে কিছু এমসিকিউ তোমাকে দেখাই দিব এখন। এই এমসিকিউ গুলো আমার মনে হয় তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, যেই, হ্যাঁ, বাকিটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আর কোনো কথা নেই। যার কাছে হচ্ছে এইচএসসি এর অ্যাডমিট রেজিস্ট্রেশনের কপি আছে, নিয়ে যাবা, নিয়ে গেলে সমস্যা নেই, ঠিক আছে, দেখবে। আর কোনো কথা নাই, এখন আমরা একটু দ্রুত কয়েক মিনিটের মধ্যে আমি একটু ম্যাথ গুলো তোমাকে দেখাই দিতে চাই, যে এই জিনিসগুলো যাতে একটু মাথায় থাকে।
দেখো বায়ুতে 1 কুলম্বের দুটি আধান পরস্পর থেকে 1 কিলোমিটার ব্যবধানে থাকলে এদের অবস্থিত মধ্যস্থিত বল নিম্নের কোনটি? আচ্ছা, এটা কিভাবে করতে পারি আমরা? F সমান হচ্ছে ওই যে 9 × 10⁹, মানে 1/4πε0 এর মান তো এটা, ঠিক না? গুণন হচ্ছে Q1 Q2/d²। ওকে ফাইন। এখন বলছে 1 কুলম্বের দুটি আধান আছে, এই তো? তাহলে কি হতে পারে? 9 × 10⁹ ক্রস 1 কুলম্ব মানে Q1 1, Q2 1, 1 কিলোমিটার মানে 1000 মিটার। এটাকে স্কোয়ার করব। আচ্ছা, এখন তুমি দেখো এখানে 3 দুগুণে 6টা আছে, তাহলে এই 6টা যদি এখান থেকে 9 × 10⁻³ কোথায় আছে দেখো তো? 9 × 10⁻³ এ নাম্বারটা। বুঝতেছো আমার কথা? আমার মনে হয় ইনশাআল্লাহ মাথায় আসছে। আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি দেখে যাও, হ্যাঁ, যদি আশা করি যে এই টাইপের মধ্যে ইনশাআল্লাহ থাকবে, আশা করছি। তারপর আমরা দেখি 12 কুলম্ব চার্জকে, আচ্ছা চার্জ মানে তুমি সাথে সাথে লিখে ফেলবা যে কি এটা আছে, এটা হচ্ছে কিউ। এক স্থান থেকে অন্য স্থানে আনতে কত কাজ করতে হবে, তার মানে ডাব্লু। বিভব পার্থক্য ভি সমান 500 ভোল্ট হয়, তাহলে আমরা জানি এই টাইপের অঙ্ক মেডিকেলের জন্য ডাব্লু সমান ভি × কিউ। তাহলে ভি কত? 500, কিউ কত? 12। 500 আর 12 গুণ করলে কত হবে? 6000 হবে। দেখি এরকম কিছু আছে? আচ্ছা, সবগুলো উত্তর দেখতেছি আর্গে আছে, তাহলে এটা 6000 হচ্ছে জুল। 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্গ। তার মানে 6000 এর সাথে 10⁷ গুণ করলে আর্ক হবে। এখন তুমি দেখো যে উত্তরগুলো কি হইতে পারে। তুমি দেখো এই যে 6, এখানকার 3টা শূন্য যদি এদিকে চলে যায়, তাহলে 6 × 10⁻10। বুঝতেছো আমার কথা? হ্যাঁ, মাথায় আসছে আমি কি বলছি? আমার মনে হয় প্রত্যেকে বুঝে ফেলছো। তাহলে দেখো উত্তর কি হবে? 6 × 10⁻10 আর্ক। আর মনে হয় বুঝতে পারছো? তাহলে খুব বেসিক জিনিস ইনশাআল্লাহ। আচ্ছা, কিলোওয়াট ঘন্টার সাথে জুলের সম্পর্ক, তাই এটা আমরা প্রত্যেকেই জানি যে কিলোওয়াট ঘন্টা যেটা আছে এটা কিভাবে হতে পারে? 1 কিলোওয়াট আওয়ার, না 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1 × 1000 গুণন আওয়ার মানে 60 × 60, তার মানে হচ্ছে 1000 গুণন হচ্ছে 3600। তাহলে এটা তুমি দেখো এখন 36 দিয়ে 1 2 3 4 5। এখন তুমি দেখো এটার মধ্যে কোনটা হবে, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি 3.6 × 10⁶ জুল। তাহলে দেখো এই নাম্বারটা হবে না, বি নাম্বারটা হবে না, সি নাম্বারটা 3.5 মানে কাছাকাছি কাছাকাছি উত্তর হয়েছে, তার মানে এটা ঠিক আছে, তাহলে সি নাম্বারটা। ওকে ফাইন। আচ্ছা দেখো এই টাইপের অঙ্ক কিন্তু এই যে এখন যেটা দেখাচ্ছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? একদম ভালো করে মাথায় রাখবো। একটি 200 ভোল্ট, তার মানে এটা হচ্ছে যে পি। ওই যতগুলো ইম্পর্টেন্ট টাইপ আমি বলে দিচ্ছি, তুমি দেখো। 48, সরি এটা কি পি, এটা হচ্ছে ভি। 48 ওয়াট মানে হচ্ছে পি। কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? ওই যে পরাণের ভাই, তাহলে পি সমান হচ্ছে কি বলতো? ভিআই। তাহলে এখান থেকে আই সমান আমরা কি জানি বলতো? পি ভাগ ভি। পি সমান কত বলতো? 40। ভি সমান কত? 200। কাটাকাটি করো, 2 নিচে হচ্ছে 10, 10 2 কে 10 দিয়ে ভাগ করলে 0.2 এরকম কিছু হতে পারে। হ্যাঁ, অ্যাবসলিউটলি ডি নাম্বার। খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা ফাইন। আচ্ছা এরপরে দেখি, ঠান্ডা মাথা একদম, বাস জাস্ট বি রিল্যাক্সড। কি বলছিলাম? বুক ভরে শ্বাস নাও, শ্বাস ছাড়ো, টেনশনের কি আছে? দুনিয়ার সবচেয়ে সেরা সেরা বুদ্ধিগুলো তোমরা পাইছো, জাস্ট বি রিল্যাক্সড। ওকে, দেখো একটি ইঞ্জিন, হ্যাঁ দেখো যে অঙ্কটা আমরা কিভাবে করছি, ঠিক আছে? আচ্ছা দেখো একটি ইঞ্জিন 3400 জুল তাপ গ্রহণ করে এবং 2400 জুল তাপ বর্জন করে, তাহলে এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। ইঞ্জিনের দক্ষতা কত, তার মানে এটা কত? তাহলে যে কেউ বলবে যে ভাইয়া এটা তো কোনো বিষয় না, কিভাবে আমরা করতে পারি? এটা সমান হচ্ছে Q1 - Q2 ডিভাইডেড বাই Q1 গুণন হচ্ছে 100%। তাহলে Q1 সমান কত আছে? 3400। Q2 সমান কত আছে? 2400 ডিভাইডেড বাই Q1 হচ্ছে 3400 গুণন হচ্ছে 100%। এটা ক্যালকুলেশন করলে যেটা উত্তর হবে, একটু ক্যালকুলেশন করবা, ইনশাআল্লাহ আশা করি যে পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এরপরে তুমি দেখো দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে বল কত গুণ হবে? আচ্ছা এই টাইপের যে প্রশ্ন থাকে, কি হইল? দূরত্ব 3 গুণ করছে, তা আমরা জানি দূরত্বের সাথে সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তাইলে 1/3 গুণ মানে 3k², তাহলে 1/9 হবে, তাহলে এই নাম্বারটা। দেখো মেডিকেলের প্রশ্ন সবচেয়ে ইজি। হ্যাঁ হ্যাঁ, এটা ইনশাআল্লাহ দেখবা যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আর শোনো আমি তোমাদের একটা জিনিস বলি, ওই যে অনেকে আছে না পরীক্ষার আগে খুব ফোন দেয় বন্ধু বান্ধবদের মধ্যেই, দোস্ত কি খবর রে, ভালো লাগতেছে, এলে ফোন সব ডিলিট করো। পরীক্ষার আগে ভয়, আরেকজন ভয় পায় আরেকজনকে, মানে সব মৃত প্রায় রোগী সব একটার সাথে আরেকটা, এটা খারাপ। সাহসী হইতে হবে,
পরীক্ষা মানে গেম চেঞ্জ হয়ে যাবে। খুব অসাধারণ পরীক্ষা দিব জীবনের। এইটার বাইরে রিয়াদুল মোস্তফা স্যার সি অপশনে স্যার একটু স্যার দৌড় সি আর ডু এর ম্যাথের আনসার গুলো বেশিরভাগ ডি সির মধ্যে থাকে, যেগুলো ম্যাথমেটিক্যাল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, টেনশনের কারণ নাই। আর তোমরা আসলে সবসময় তোমাদের পজিটিভ জিনিসটা চিন্তা করবা। মানে একজনকে যদি ভয় পাওয়ার অভিনয় করে, সে ভয় পেয়ে যাবে। কারণ আমরা একটা মুভি যখন দেখি, জানি যে এটা সত্যি না, তারপরেও আনন্দ দেখলে খুব মনটা খুশি হয়ে যায়। আনন্দের সিন দেখলে, কষ্টের সিন দেখলে কেন এরকম হইলো, ঠিক না? এটা হয় মানুষজনের, এটা বৈশিষ্ট্য। ওকে ফাইন। স্যার কি এটা মেন্থনের যে স্টিক আছে, মেন্থলের স্টিক না নিয়ে তুমি কয়েকটা হাতে নিও। ঠিক আছে, হাতে নিও, মুখের মধ্যে যার আগে দুইটা একসাথে মুখের মধ্যে দিয়ে রাখি। এটি লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার, ইয়ার ফোকাস দূরত্ব কত? ওদেরকে বেশি জিজ্ঞাসা করতে গেলে মেন্থলের এটার জন্য কি তোমাকে ইয়ে করবে, নর্মাল থাকবা। ঠিক আছে, যে খুব টেনশন হয় এই জন্য, অন্য আর কিছু না। কি বুঝছো? আর কথা নাই, মূল ইয়াতে চলে আসি। তাহলে পি সমান কত আছে? 1/f। তাহলে লেন্সের ক্ষমতা এত হলো, আর ফোকাস দূরত্ব, তাহলে এফ সমান হচ্ছে 1/p। তার মানে 1/2, 1/2 মানে কি 0.5। এটা হচ্ছে মিটারে, কিন্তু এখানে উত্তর সব দেখতেছি আমরা মিটারে, এরকম কিছু নাই। তাহলে 0.5 মানে 50 সেন্টিমিটার। একটু চিন্তা ভাবনা করে দেখবা মেডিকেলের কিন্তু উত্তরে, হ্যাঁ অপশন শুনো, প্রশ্ন তোমার সারা দেশে যেরকম প্রশ্নই করুক, সবচেয়ে বেশি প্রশ্ন তোমার কমন থাকবে। এই জন্য তুমি দেখবা 2018-19 সালের দিকে প্রশ্নটা কিন্তু অল্প নাম্বার চান্স হয়েছে। কেন? আবার 2012-13-তে অল্প না, আবার 2009-10-এ তো একবার আছে, আমি তো বললাম 8-9-10-এর দিকে, যে সারা দেশে যে ফার্স্ট হয়েছে সে 70-এর নিচে নাম্বার পেয়েছে। এই জন্য মন খুশি রাখবা। পরীক্ষার হলে যে খুব অসাধারণ পরীক্ষা তোমার হচ্ছে, যেটা সবসময় মাথায় রাখবা, যে কিছু যে খেলার ক্রিকেট মাঠ দেখো না, যে 200 রান করাই কঠিন, আবার কিছু T20 থাকে যে 20 ওভারে 270 করতেছে। তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, +2D ক্ষমতা সমান একটি লেন্সের ফোকাস দূরত্ব কত? তাই এটা তো অলরেডি আমরা করছি, আরেকবার করি, দেখি কি ব্যাপার রয়েছে। এটা কি হতে পারে? পি সমান হচ্ছে 1/f, ঠিক না? 1/f মানে 1/2 মানে হচ্ছে 0.5 মিটার। দেখি এরকম উত্তর আছে, রয়েছে। আচ্ছা, এই অঙ্কটা পানি সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক, বায়ু সাপেক্ষে কাচের, এটা একটু করবা। এটা আমি তোমাকে বলে রাখি, এটা একটু দেখবা এরকম করে, যে এখানে খেয়াল রাখবা যে, আচ্ছা এখানে আমি একটু বুদ্ধি শিখাই দিই, হ্যাঁ, যে এইটা জিনিস অনেকে বুঝতে পারে না। যেমন বায়ু সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক। আচ্ছা, এইটা আছে না, বায়ু সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক। তাহলে বায়ুর ইংলিশ কি? এ মানে এয়ার, মিউ সাপেক্ষে পানি মানে কি হচ্ছে? ওয়াটার। MU/W বের করতে বলছে। তার মানে MU/W সবসময় 3টা জিনিস খেয়াল রাখবা, সেটাকে আমি তোমাকে বলি। যেমন আমি তোমাকে বলতে পারি 3টা জিনিস মিলে গুণ করে কিন্তু 1 হবে, ঠিক আছে? তাহলে MU/W মানে কি? এটা হচ্ছে 1/W μA। ক্যালকুলেশন করতে হবে। এটার একটা সহজ বুদ্ধি আছে, এটা দেখিও তো, এটা করিও, এটা নিজের থেকে করিও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি একটু বললাম, তারপর আমি আরেকবার দেখি, আমি এটা মাথায় এখন যেটুকু আছে সেটুকু বলছি। আচ্ছা, এটি বৈদ্যুতিক স্থিতি 220 ভোল্ট 1000 ওয়াট লেখা আছে, ইয়ার রোধ কত হবে? আচ্ছা, এটা 220 ভোল্ট, তার মানে এটা হচ্ছে কত? ভি। আর 1000 ওয়াট, তার মানে এটা হচ্ছে পি। ইয়ার রোধ কত? তার মানে পি সমান V² ভাগ। এটা আমি ফার্স্ট করবো, তাহলে অঙ্কগুলো মিলানো যাবে না, শেষ করতে পারবো না, অনেক টাইপের রয়েছে তো। আচ্ছা, তাহলে এটা ভালোভাবে পি সমান V² ভাগ। আর দ্রুত করবো, যদি 15 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলে কত জুল যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে? তার মানে হচ্ছে ক্যালোরি, তার মানে কাজ দিয়ে খেয়াল হবে। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.24 জুল। তাহলে বলছে 15 ক্যালোরি, তাহলে 15 গুণন হচ্ছে 4.24, তাহলে 60, আরেকটু বেশি হবে। এই দেখো, এখন উত্তরের অপশন দেখো কি দিয়ে রাখছে। এটা আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট 1 দিয়ে, মানে এত কাছাকাছি দিয়ে রাখছে। এখন এইটা কিন্তু 8 ছিল আগে, এই কারণে কিন্তু এটা এত কাছাকাছি, তো একটু দেখে রাখি। সম্ভবত 62 একটু বেশি হবে, 62.70, 62.80 এই দুটোর মধ্যে সম্ভবত 70 দেখে নিও তারপর। আচ্ছা, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়লে ভর হচ্ছে বাড়তে থাকবে। বেগও যদি বাড়তে থাকে তাহলে ভরও বাড়তে থাকবে। নাদিরা তাসিম হোসেন 9 নাম্বারটা করে দেয়। আচ্ছা, 9 নাম্বারে আমি এখন আসবো, আগে এটা শেষ করি। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়লে এর ভরের কি হবে? তাহলে বেগ যদি বাড়ে তাহলে ভর অবশ্যই বাড়বে। ফাইন, ঠিক আছে, বেগ বাড়লে ভরটা হচ্ছে বাড়তে থাকবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা রয়েছে, নিচের কোনটি এক আলোকবর্ষ? তো এক আলোকবর্ষ, এটা কিন্তু মাথার মধ্যে রাখবো, এটা আবার ওই সময় চিন্তা করবা না যে এটা কি হতে পারে।
তাহলে এটার উত্তর কিন্তু এক আলোকবর্ষের যে উত্তর সেটা একদম মুখস্থ রাখতে হবে। সম্ভবত 9.4 ক্রস 10^15 মিটার অথবা 10^12 কিলোমিটার সম্ভবত। তাহলে সি নাম্বারটা। আচ্ছা, সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে, খুব ইম্পর্টেন্ট। এখন কেউ যদি কয় যে ভাই এটা আমি ওই সময় উত্তর ক্যালকুলেশন করে করবো, ক্যালকুলেশন করে করতে পারো, মিলাইতে পারবে না, উত্তর মুখস্থ রাখতে হবে। কিভাবে খেয়াল রাখবো? সূর্য না প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে, ঠিক তো? আচ্ছা, এটা মনে রাখার আমি একটা বুদ্ধি বলি তোমাকে। এটা হচ্ছে সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু, তাহলে 4 ক্রস 10^26। এটা কি হয় জানি একটু খেয়াল রাখতাম আমি, ওই 26 আর 4 হচ্ছে 30, এরকম কিছু বোধহয় মিলাতাম 30। হ্যাঁ, 4 ক্রস 10^26 জুল। এটা আসলে মুখস্থ রাখতে হবে। 4 ক্রস 10^26 জুল মাথায় রাখো, পরীক্ষা আসলে কিন্তু চট করে উত্তর দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। ওকে, 4 ক্রস 10^26 জুল। ওকে, আচ্ছা, সেন্টিগ্রেড স্কেলে এত, ফারেনহাইটে তাপমাত্রা কত? তাইলে এই ফর্মুলা উত্তর বের করে ফেলবা, C/5 F-32/9। ঠিক আছে, খেয়াল থাকে যাতে, দেখিও এরকম অনেকগুলো অঙ্ক দেখিয়েছি বাস। এরপর হচ্ছে কোনটি কক্ষ তাপমাত্রা? কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন, এ নাম্বারটা। নিচের কোনটি শূন্য স্থানের জন্য প্রযোজ্য? সমান ধারকত্বে 4টি ধারকের সমান্তরাল সময়ে থাকাকালীন তুল্য ধারকত্ব। সমান্তরাল শ্রেণীবদ্ধ সময়ে থাকাকালীন তুল্য ধারকত্বের কত? আচ্ছা, 4×16 1/16 হবে, ওইটার ইয়া করলে হয়ে যায় 1/16। যদি 5টা থাকতো 1/25 হতো, 6টা থাকলে 1/70 হতো। আচ্ছা, সব থেকে এন্ট্রপি কম থাকে কঠিন অবস্থায়, ঠিক আছে? ওইটা বইয়ের আগের বইগুলো ভুল ছিল, এই জন্য এটা। আর বেশি থাকে তো বুঝতেই পারছো, গ্যাসীয় অবস্থায় সবচেয়ে বেশি থাকবে। আচ্ছা, একটি 220 ভোল্ট 40 ওয়াট বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? খুব ইম্পর্টেন্ট টাইপের। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে পি, তড়িৎ হচ্ছে আই, তার মানে পি সমান ভিআই, ক্যালকুলেশন করা হয়ে যাবে বাস। আচ্ছা, একটি ধাতব রোধের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস হতে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেল, এরও 10% বাড়ে, ধাতুটি রোধের উষ্ণতা গুণাঙ্ক। আচ্ছা, এটা মনে রাখার একটু আমি তোমাকে বুদ্ধি দিয়ে দিই, ঠিক আছে? এটা একটু মনে রাখার একটা বুদ্ধি তোমাকে শিখাই দিই, যাতে তুমি সুন্দর করে মাথায় আনতে পারো যে হ্যাঁ ভাই এটা এরকম হতে পারে। বুঝতে পারছো আমার কথা? আমি যদি একটা প্রশ্নের উত্তর দাগানোর জায়গায় আরেকটা অপশন একটা ডট বা ছোট দাগ করে, সেটা কি কাউন্ট হবে না? কাউন্ট হবে না। তবে তুমি চেষ্টা করবে যে কোনো কিছু এক্সট্রা দাগ, অপরিজনীয় জিনিস না দিতে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। আরো আরেকটা কথা, এইবার কিন্তু বলে দিয়েছে কোনো প্রশ্নের উত্তর ডাবল নাই, মানে কোনো প্রশ্নের উত্তর আগে যেমন ডাবল ট্রিপল থাকতো, এবার কিন্তু মেডিকেল অ্যাডমিশন বলে দিয়েছে, এই জন্য একটা প্রশ্নে একটা উত্তরই থাকবে, ঠিক আছে? এই জিনিসটা যাতে ভালো করে খেয়াল থাকে, এটাতে যাতে কোনো রকমের আমরা না করি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, রোধের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 10 থেকে 100 না, তাহলে এই 10 থেকে 100 পর্যন্ত বৃদ্ধি পেলে রোধ বাড়ে 10%। 10 থেকে 100, তাহলে এটার আমি একটা বুদ্ধি তোমাকে শিখাই দেই। আচ্ছা, এটা মনে রাখার একটা বুদ্ধি আছে কিন্তু, যে দুইটা মান আছে সেই দুইটাকে অনুপাত করো। 10/100 মানে কি? 0 0 কাটলে 1/10 মানে হচ্ছে 0.1। আচ্ছা, এখন তোমাকে বলছে বৃদ্ধি পেলে রোধ 10% বাড়ে, তার মানে যে দুইটা উষ্ণতা থাকবে, ধরো যে 10 থেকে 100 বা 20 থেকে 100, ওই দুইটাকে অনুপাত করবা, করলে 0.1 হয়েছে না? সেইটার তুমি জাস্ট পার্সেন্টেজ করে দিবা যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই সত্যি কথা। তার মানেটা কি? ধরো যে তোমার 0.1, এইটাকে যদি আমি এখন হচ্ছে এটাকে যদি আমি হচ্ছে যে পার্সেন্টেজ বলতে হচ্ছে যে এটা 10 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেলে রোধ 10% বাড়ে, ধাতুটি রোধের উষ্ণতা। তাহলে এইটাকে 0.1 কে যদি আমি আবার 100 দিয়া ভাগ করি, কি দিয়া বলো? 100 দিয়া, নাইলে কিন্তু মিলাইতে পারবা না। তাহলে কি হবে? এটা দশমিক উঠাই দিলে 0, তাহলে 1/1000, মানে 1000 দিয়ে যদি আমি 1 কে ভাগ করি, এটা একটু বুঝাই দিই আমরা। দশমিকের পরে 0, তবে দশমিক 0 পরে 0, তারপরে 0 পরে 0, তারপরে 1, 0.001 এরকম কিছু আছে, 0.001, হ্যাঁ, ডিগ্রি পার সেন্টিগ্রেড। 3 নাম্বার। দেখো, এটা মানে অনেকে বুঝতে পারোনি এটা। হ্যাঁ, তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল করবো। ওকে, আচ্ছা, তাহলে একটি ধাতব রোধের উষ্ণতা 10 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বৃদ্ধি পেলে রোধ 10% বাড়ে। তাহলে এই দুইটার অনুপাত করলা, করার পরে যে মানটা আছে সেইটাকে 100 দিয়ে তুমি জাস্ট ভাগ করলা, হয়ে গেল। আচ্ছা, 250 ভোল্ট সম্পন্ন, তার মানে এটা ভি, সাথে সাথে আমরা লিখে পেলে এটা হচ্ছে ভি। এটা হিটার কাজ করতে 8 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আই। হিটারের ক্ষমতা মানে পি, তাহলে পি সমান পরাণের ভাই, পি সমান ভিআই, তাহলে এটা গুণ করবা 250 গুণন 8, গুণ করলে যেটা হবে তাহলে 2000 হবে, 2000 ওয়াট বা 2 কিলোওয়াট, যে কোনটা হতে পারে। মাথায় আসছে?
আজকে কোনো সমাধান করার কি সমাধান, আজকে পড়ার সময় কি সমাধান ওর চাই? সাগর সরকার পুরো তোমরা ফোকাস করো পড়ার দিকে। একই প্রোপানল 10 আর হচ্ছে ইন্ডিভার একই। 400 ওয়াট ক্ষমতা বিশিষ্ট একটা বৈদ্যুতিক বাতিকে 200 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করলে রোধ কত হবে? আচ্ছা 400 ওয়াট হচ্ছে এটা পি, এটা হচ্ছে ভি, তার রোধ কত হবে মানে আর, তাহলে পি সমান হচ্ছে ভি স্কয়ার ভাগ আর। এখান থেকে আর এর মানটা তুই বের করো, কি বের করে দিব? রোধ আর সমান হচ্ছে ভি স্কয়ার ভাগ ভি। ভি কত রে? ভি হচ্ছে 200, 200 কে স্কয়ার করলে 200 গুণন 200, পি কত 400, তাহলে 200 দিয়ে 400 কে 2, 2 দিয়ে 100, 200 কে ভাগ করলে 100, 100 আছে কোথাও 100 ওয়াট, আর কি বলে 100 ওহম। ক্লিয়ার আমার মনে হয় ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, একটি বৈদ্যুতিক স্টোভের গায়ে 1000 ওয়াট এবং 200 ভোল্ট লেখা আছে, গরম অবস্থায় রোধ কত? আচ্ছা একটা বৈদ্যুতিক স্টোভের গায়ে 1000 ওয়াট, তার মানে এটা হচ্ছে পি, 200 ভোল্ট হচ্ছে ভি, রোধ কত? তার মানে পি সমান হচ্ছে ভি স্কয়ার ভাগ আর, ঠিক না? তাহলে রোধ হচ্ছে, তার মানে আর সমান হচ্ছে বলতো ভি স্কয়ার ভাগ পি। ক্যালকুলেশন করো হয়ে যাবে। তাহলে ভি মানে কত? ভি মানে 200, 200 কে স্কয়ার করলে 200 গুণন 200 ডিভাইডেড বাই 1000, তাহলে 200 দিয়ে 1000 5, 5 দিয়ে 200 কে 40, এরকম কিছু আছে 40 ওহম। এই টাইপের অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদি একটা অপশন জায়গায় উত্তর দেখানোর জায়গায় চেষ্টা করবে একটাই দেখাইতে, একটা তো ডাবল আনসার এবার নাই। হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা এরপরে চলে যাই। কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রে আণবিক উপাংশের মান এত, বিনতি এত, স্থানের ভূচুম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশের মান কত? আচ্ছা এই টাইপের যে প্রশ্নগুলো থাকে, শোনো সবসময় খেয়াল রাখবা পরীক্ষার হলে প্রশ্ন যা থাকবে সেইটাতেই কিন্তু তোমার রেজাল্ট, ঠিক না? এই জন্য পুরা ফোকাস রয়ে 100টা প্রশ্নের মধ্যে, চেষ্টা করবা যে ওই দিন যাতে জীবনের সবচেয়ে সেরা পরীক্ষাটা তুমি দিতে পারো। ওকে, এই জিনিসটা কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে কি আছে, আনুভূমিক উপাংশের মান, ঠিক না? আচ্ছা তাহলে আমরা জানি আনুভূমিক মানে হরাইজন্টাল, এটা উপাংশের মান হচ্ছে এইচ, বিনতি হচ্ছে টেন, ডেল্টা হচ্ছে এটা। ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশের মান, উলম্ব উপাংশ মানে হচ্ছে ভি, হ্যাঁ ভার্টিক্যাল হচ্ছে উলম্ব, ঠিক না? যে কেউ বলবে যে ভাইয়া ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব। আচ্ছা ওই একটা আমি শ্লোক বোধহয় বলছি যে ওই ট্যান ডেল্টা হচ্ছে ভিএইচ, এখানে তোমার কি বলছে ভূচুম্বকে উলম্ব, তার মানে ভি সমান হচ্ছে এইচ গুণন ট্যান ডেল্টা। আচ্ছা এইচ মানে কত? এইচ মানে হচ্ছে তোমার 30 গুণন হচ্ছে ট্যান 60 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা ট্যান 60, ভেরি ফাইন। তাহলে ইয়ে করো, তাহলে তোমার মান চলে আসবে ইনশাল্লাহ, আশা করছি। ওকে এরপরে চলে যাই আমরা। আচ্ছা এই যে স্টেপ আপ ট্রান্সফরমার আছে না, খুবই ইম্পর্টেন্ট, দেখি যে এটা আমরা কিভাবে করতে পারি। ট্রান্সফরমার তোমরা জানো যে স্টেপ আপ এবং স্টেপ ডাউন, মানে কেউ হচ্ছে যে বাড়াই দিতে পারে হচ্ছে ভোল্টেজ, কেউ হচ্ছে মানে নিম্ন থেকে উচ্চে যায় স্টেপ আপ, স্টেপ ডাউন হচ্ছে উচ্চ থেকে নিম্নে আসে। সামারি যদি করে দেখো, হ্যাঁ আচ্ছা একটি স্টেপ আপ ট্রান্সফরমারকে 100 ভোল্ট সরবরাহ করে গৌণ কুণ্ডলিতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। ওকে 100 ভোল্ট সরবরাহ করে গৌণ 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া গেল। মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, পাক সংখ্যা মানে নাম্বার না, তাহলে মুখ্য প্রিন্সিপাল আর গৌণ হচ্ছে সাবঅর্ডিন এনএস, তাহলে এনপি হচ্ছে 1, এনএস কত হচ্ছে 20, মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ মাত্রা হবে। আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? দেখো আমি তোমার একটা সহজ বুদ্ধি শিখাই দিই, সূত্রটা আসলে কি তুমি খেয়াল রাখবা যে এন এর সাথে পাক সংখ্যার সাথে তড়িৎ প্রবাহ মাত্রা যেটা, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা কি বলতো? ব্যস্তানুপাতিক। যে ভাইয়া আচ্ছা ব্যস্তানুপাতিক, তাহলে এবার কিভাবে আমরা করতে পারি তুমি লক্ষ্য করো। তোমার বলছে কি মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, তার মানে ঠিক সূত্রটা মূলত এরকম এনপি বা এনএস, তাহলে ব্যস্তানুপাতিক মানে এখানে আই এস ডিভাইডেড বাই হচ্ছে আইপি। বলবে হ্যাঁ ভাই ঠিক আছে। দেখো তোমার কি বলছে, গৌণ কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার, তাহলে গৌণ কুণ্ডলী মানে হচ্ছে
এই প্রিন্সিপাল মানে তো মুখ্য, আর গৌণ মানে হচ্ছে এই যে সাবঅর্ডিনেট, এটা হচ্ছে 2। তাহলে আইএস এর জায়গায় আমি 2 বসাই দিলাম। ওকে ফাইন। এনপি যেটা আছে মুখ্য কুণ্ডলী, এটা হচ্ছে কত করবো বলতো? এটা হচ্ছে 1। ভেরি ফাইন। আর এইটা গৌণ কুণ্ডলী, এটা হচ্ছে 20। ভেরি ফাইন। তাহলে 1/20 উপরে হচ্ছে 2/IP, অতএব আইপি সমান হচ্ছে 20 আর 2 গুণ করলে 40। এই হচ্ছে 40। তাহলে বলছে যে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? 40 অ্যাম্পিয়ার হবে। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবা। ঠিক আছে? ওকে, একদম সহজ জিনিস, একটু মাথায় রাখবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা, আচ্ছা এই যে আমি একটা জিনিস বলি, এই যে ডিএমসি আর নাইম আছে না, এই যদি আমাদের স্টুডেন্টও হয়, এ আর ক্লাস করতে পারবে না, ওকে একদম ইয়া করে দাও তোরা, এই আছে না, এ আমার মনে হয় নাই আমাদের স্টুডেন্ট, আর যদি হয় তাহলে আমি শিখাইতেই পারি নাই। আমি বলছি না, আমি নেগেটিভ জিনিস আমি একদম পছন্দ করি না, ডিলিট, এই এর ক্লাস করতে পারবে না, একদম হচ্ছে ইয়া করে দাও, যে কি বলে করে দেয় না, এই একদম কি কয়, যাতে ক্লাস জীবনে আর দেখতে না পারো, ওই ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ স্যার, আজকে কালকের মধ্যে ম্যাথের জন্য কি করা যেতে পারে? কিছু করার দরকার নেই, জান্নাতুল, সবগুলো তোমাদের অধ্যায়ভিত্তিক বলা আছে, এগুলা সবগুলো বলা আছে, এগুলো আমি জাস্ট দেখাই দিচ্ছি। এগুলো কি কোনো কঠিন দিন কোনটা দেখাই নিয়ে যে সবগুলো জিনিস তো করা আছে, এখানে আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। মূর্খ হইলে যায়, শুক্রিয়া যার নাই ও জীবনে আগে করা ছিল, মানে এগুলো এক্সট্রা দিচ্ছি। এটা কি ক্লাস কি এগুলো পড়াইনি? এগুলো সব তো পড়া জিনিস। মূর্খ হইলে যা হয়, আর করতে পারবে না ক্লাস, অন্য জায়গায় চলে যাও। কোন দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান যদি 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে তার গড় বর্গের বর্গমূল নিম্নের কত? সবগুলো অঙ্ক, এগুলো জিনিস তো করানো আছে। ঠিক আছে? তাহলে এটা আচ্ছা, আমি একটা জিনিস বলি, ওই যে এইটার উত্তর এইটা না এইটা, একটা প্রশ্ন আসবে না, যাও বলে দিলাম। হাজার হাজার প্রশ্ন করছে, এখন হচ্ছে এইটা হচ্ছে পাগলামি, এই ব্রেইন, পচা ব্রেইনের বৈশিষ্ট্য হচ্ছে এইটা, যেইটা কই সেটা বুঝো না, মূর্খ যে। ওই যে ইসলাম খুব সুন্দর একটা নিয়ম বলছে, আল্লাহ বলে দিয়েছে, এই তোমরা সব বিষয়ে প্রশ্ন করবে না, তাহলে কিন্তু নিয়ম কঠিন হয়ে যাবে। আর যখন তোমাদের বাঁচাই দেওয়ার জন্য অনেক জিনিস আমরা স্কিপ করি, এরকম হচ্ছে, আসবে না, টেনশন কেন? তুমি কাল প্রশ্ন পরীক্ষা হবে তো পরশু দিন, দিয়ে রাখো স্ক্রিনশট, এরকম একটা আসবে না ইনশাল্লাহ, গ্যারান্টিড। হাজার হাজার প্রশ্ন পড়াইছে, ওইটা নিয়ে আর টেনশন। মূর্খ হইলে যা হয় প্রশ্ন, আরে ভাই তোমার, তুমি প্রশ্ন পরীক্ষা দাও না কেন, যে কিরকম ইনশাল্লাহ দেখিও। ডিএমসিএম 9, আচ্ছা ঠিক আছে, মাপ তাইলে ঠিক আছে, কিন্তু জানো যে আমি নেগেটিভ জিনিস একদম মানে আন্দাজে এলে আমি, আচ্ছা ঠিক আছে। কোন দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান যদি আচ্ছা ঠিক আছে মাপ করে দাও 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে তার গড় বর্গের বর্গমূল নিম্নের কত? এগুলো তো সব পড়া জিনিস, তুমি তো আমাদের কোনোটা এমন তো। ট্রান্সফরমার তো খুবই সহজ রে বাবা, এই যে তোমার শুধু তড়িৎ প্রবাহের সাথে পাক সংখ্যাটা ব্যস্তানুপাতিক, এটা খেয়াল রাখলেই তো হইলো। আচ্ছা তোমরা কি বুঝো না, পাক সংখ্যা যত বেশি হবে প্রবাহ মাত্রা প্রতিটাতে তো কম হবে, তাহলে ব্যস্তানুপাতিক এই তো হয়ে গেছে, এই সূত্র তো এটাই। হ্যাঁ, মাথাগুলো স্যার করানো আছে, বাট মাথাগুলো, ম্যাথ গুলো আমার ভালো মতো, আচ্ছা ম্যাথ গুলো যেগুলো আমি দেখাচ্ছি এগুলোই কোনো কঠিন ম্যাথ, এগুলো আগে করো। মানে যেগুলোর মধ্যে হাজার, আমি তো অনেক ম্যাথ দেখাইছি, এগুলোর তো খুব সহজ জিনিস, একটু জাস্ট খালি দেখে যাও, সাথে সাথে করলেই তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাস, আর কথা নেই। আচ্ছা তাহলে এই যে 25 নম্বর যে প্রশ্নটা, এটা আমরা কিভাবে করতে পারি? খুব সহজ। কোন দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান যদি 5 হয়, তাহলে তার গড় বর্গের বর্গমূল নিম্নের কত? তাহলে আমরা জানি যে ওইটার সাথে 0.707 দিয়ে গুণ করে, 0.707 গুণন হচ্ছে 5, তাহলে কত হবে? 535, এরকম কিছু আছে, 35.35 হয়ে গেল। তো মেডিকেলের প্রশ্ন কি একদম সহজ। হ্যাঁ ইনশাল্লাহ, একদম ঠান্ডা মাথায়, কোনো টেনশন নেই। দেখো সবগুলো এই যে অর্ধের অঙ্ক সহ কিন্তু রেডি করে রাখছে, মানে যা আছে ইনশাল্লাহ সব। আচ্ছা, -4 ডায়াপ্টার লেন্সের ক্ষেত্রে কোনটি সঠিক? অর্ধেরটা দিয়ে শেষ করে ফেলবো ইনশাল্লাহ, দোয়া করি ইনশাল্লাহ, অবশ্যই হবে ইনশাল্লাহ। আচ্ছা, -4 ডায়াপ্টার লেন্সের ক্ষেত্রে কোনটা সঠিক? ওকে, তাহলে পি সমান হচ্ছে 1/f, বা এফ সমান হচ্ছে কি 1, কোনো সমস্যা নেই। তাহলে 1/-4, -4 মানে মাইনাস দিয়ে হচ্ছে 0.25। এখন 0.25 মাইনাস যখন হয় মানেটা কি? এগুলো তো ক্লাস মানে ইন্টারের ফার্স্ট ইয়ারের কথা। -0.25, তাহলে ক্ষমতা যদি নেগেটিভ হয় তাহলে এটা কোন লেন্স? আমরা জানি যে হচ্ছে ক্ষমতা যখন নেগেটিভ হবে তখন অবশ্যই এটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে অবতল লেন্স, আর যদি হচ্ছে দর্পণ হইতো নেগেটিভ তাহলে হচ্ছে
উত্তল হইতো দর্পণ। বুঝতে পারছো? তাহলে এটা বেশি সরাসরি স্যার কমন পড়লে স্যার আমি আর স্যার কনফিউজ হয়ে যায় এমন। আচ্ছা, সাইমা জাহান সোমা, তুমি তো রেগুলার পড়াশোনা করো, আশা করি ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে, আশা করছি প্রত্যেকের কাছে। যে সবসময় খেয়াল রাখবো, পরীক্ষার আগে আমি সবসময় তোমাদের বলি, নেগেটিভ কোনো জিনিস আনবাই না, ডিলিট করো, কোনো কিছু না, একদম ডিলিট। পজিটিভের বাইরে কোনো কিছু নাই, এটাই সত্যি কথা। জীবন অসাধারণ করার বুদ্ধি হচ্ছে, পরীক্ষা অসাধারণ করার বুদ্ধি হচ্ছে নেগেটিভ সবকিছু বাতিল করো, কোনো নেগেটিভ জিনিস রাখবে না, খালি পজিটিভ চিন্তা। যে জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা 17 জানুয়ারি হইতে আসছে ইনশাল্লাহ, আর কোনো কথা নেই, বাস এইটা হচ্ছে প্রথম, এইটাই শেষ কথা। এবং পরীক্ষার পরে তুমি দেখবা যে হ্যাঁ তোমার অসাধারণ পরীক্ষা হয়েছে, অন্য কোনো চিন্তা না। অনেকে আমি দেখছি পরীক্ষার সময় হয়ে যায় এর পরের পরীক্ষা দিবা, আরে ভাই পরের পরীক্ষা তুমি আগে ওই পরীক্ষাটা ভালো করে দাও না রে বাবা। পরীক্ষার হলো চিন্তা করে এই ভুলটা কেন করলাম, ওই সময় কোনো নাই, ওই সময় পুরো ফোকাসটা, ফুল ফোকাসটা আছে পড়াশোনা কেন্দ্রে, যে অসাধারণ পরীক্ষা দিব ইনশাল্লাহ। কিছু কোশ্চেন আমার স্যার কঠিন লাগে। মডেল টেস্টে যা আমরা দিয়েছি এখানে সব রকমের মিক্সড আছে। তুমি ইনশাল্লাহ আগামীকালকে ঠিকভাবে পড়ো, আরো পরশু দিন সুন্দরভাবে পরীক্ষা দাও, তারপরে আর বেশিক্ষণ না, আর কি কয়েকটার মধ্যে আমরা শেষ করবো, দাঁড়াও কথা নেই। তাহলে এটা কি বি নাম্বারটা অবতলে হ্যাঁ। আচ্ছা, এক আলোকবর্ষের মান, আর কয়েকটা ওই অধ্যায়ের অঙ্কটা দেখাই দিয়ে শেষ। আচ্ছা, এক আলোকবর্ষ, হ্যাঁ স্যার এখনো 5টা প্রশ্নের পরীক্ষা, ফামিদের সময় প্রশ্নগুলো জাস্ট দ্রুত আধা ঘন্টাতে একটা করে প্রশ্ন দিয়ে উত্তরগুলো যাতে তোমার মাথায় থাকে, ঠিক আছে, আর অন্য কিছু না। ওকে, এক আলোকবর্ষ হয়েছে 9.46 cos 10⁻15 মিটার, আর এই যে মিটারে, হ্যাঁ মিটার হইলে এটা। ওকে, 35 বছর বয়সে একজন নবচারী নবযানে করে এত এই যে 2.4 cos 10⁸ মিটার/সেকেন্ড দেখে গ্যালাক্সি 50 বছর পরে ফিরে আসেন, তাইলে তার কত হবে? আচ্ছা, আমি তোমার একটা সহজ বুদ্ধি শিখাই দিই। কোনো খোসর মোসর কোনো হিসাবে আমি বিশ্বাস করি, আমার কথা খুব সহজ করতে হবে, সহজকে আমি তোমাকে সেটা বলি, হ্যাঁ যা তোমার মাথায় থাকে। শুনো, এখানে দুইটা মান থাকে, তার মধ্যে এটা যদি 2.4 cos 10⁸ দিয়ে থাকে, তাহলে তুমি যেটা করবা এটাকে 0.6 দিয়ে গুণ করবা। কোনটাকে? এই যে 50টাকে, আর কিছু নেই। আরেকটা মান আছে ওইটা 0.8 দিয়ে গুণ, এটা কিন্তু এইটা যেহেতু আসছে এটা আমি তোমাকে দেখাই দিই। তাহলে 50-এর সাথে গুণন 0.6, তাহলে 50-কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 30 হয়। তাহলে 30, আর আগের ছিল 35, 30 আর 35 যোগ করলে কত হবে? 65 বছর। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মন দাও আমি যেটা বলছি, মাথায় আসছে আমি কি বলছি, এটাকে শুনো। যদি কোনো অঙ্ক, এখন তুমি যদি কও যে না ভাই আমি অঙ্ক করবো, তাহলে তো শেষ। এই যে এইটা অঙ্ক হচ্ছে, এই যে t = t0 √1 - v²/c², এইটার কিছু করতে হবে না, অঙ্ক দিলে এইটাই দিবে। 2.4 cos 10⁸ দিয়া যদি থাকে, এটাকে 0.6 দিয়ে এই জিনিসটা গুণ করবা। এই যে 50-কে 0.6 দিয়ে গুণ করলে কত হয়? 30 বছর, তার সাথে 35 যোগ করবা, 65 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা ছিল ওইটা বোধহয় সম্ভবত 1.8 দিয়ে কত, আমার ওইটাকে 0.8 দিয়ে গুণ করতে হয়, 8 দিয়ে এটা গুণ করলে যে মানটা হবে সেটার সাথে ওইটা যোগ, ঠিক আছে, এইটা একদম ওকে। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে ইনশাল্লাহ হ্যাঁ অ্যান্সার গুলো পড়ে ফেলো রাকিব জামান। ওকে ফাইন। আচ্ছা, আইনস্টাইনের ভর শক্তি সংক্রান্ত সমীকরণ নির্ণয় করে, এটা সবাই। আচ্ছা, এটা খুবই সহজ, কিন্তু আবার অনেকে এই মেডিকেলে দিয়ে দেয়। তো দেখো E= mc², এটা অনেকে ভুল করে। দেখো এই যে এইটা m0 দিয়ে দিছে, এটা না, বড় হাতের এম, এটা না, কারণ বড় হাতের এম না, এটা ভরের, বস্তুর ভর, তাহলে E= mc², ডি নাম্বার। আচ্ছা, এখন আমরা আর এক রকমের অঙ্ক আছে, ওইটা দেখাইলেই আমাদের শেষ। দেখি আর কোনো আছে নাই? ওকে, সেটাকে অধ্যায়ের অঙ্কগুলো আমরা আলাদা করে রাখছি, এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো সময় চলে আসতে পারে। অধ্যায়টা আমি একটু দেখাই দিই, বাস হয়ে গেল। এত টেনশন না ওখানে, পড়া কি কঠিন কিছু? যে জিনিসগুলো আমরা পড়াইছি তুমি দেখিও তো প্রশ্ন, ইনশাআল্লাহ আমি তোমাকে বলছি যে ইনশাআল্লাহ তোমার সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে কমন থাকবে, গ্যারান্টেড। ফিয়া মানিল্লাহ ইনশাআল্লাহ। শোনো, আমার সবচেয়ে ভালো করে পড়াইতে ভালো লাগে, চান্স যারা পায় ভালো, আলহামদুলিল্লাহ। আমি সাফল্যটা মনে করি ভালো করে পরিশ্রম করে প্রিপারেশন নেওয়াটাই সবচেয়ে বড় সাফল্য। হ্যাঁ, চান্স পেলে তো অবশ্যই ভালো লাগে, ঠিক আছে, কিন্তু আমি সবসময় এই জিনিসটা মাথায় রাখি। ওকে ফাইন। তাহলে এবার আমরা অধ্যায়ের অঙ্কগুলো দিয়ে শেষ করবো, কয়েকটা অধ্যায়ের অঙ্ক দেখাবো, যাতে তোমার পরীক্ষা আসলে কোনো ডিস্টার্ব না হয়। হ্যাঁ ইনশাআল্লাহ, সাগর সরকার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, ধরা যাক কোবাল্ট-60 তেজস্ক্রিয় পদার্থের অর্ধয় 5 বছর, কোনো অঙ্ক নাই, খালি যোগ বিয়োগের হিসাব। এই জন্য মেডিকেল আসার মতো খুব ইম্পর্টেন্ট। দেখো এই যা বলতেছি মন দাও, নাইলে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। কত বছর পরে ওই তেজস্ক্রিয় পদার্থের কমে প্রাথমিক অবস্থায় 1/32 তে হ্রাস পাবে? কি করবা জানো? আমি তো একটা বুদ্ধি শিখাই, কিচ্ছু না,
তোমার একদম সহজ জিনিস। 32 আছে না, তুমি খেয়াল করো 32-এ তুমি লসাগু করো, তবে এটা 16, 8, 4, 2, কয়টা 32 হইতে কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই যে এই 2 এর জায়গায় এই অর্ধেক কত? 5 না 5, এই 2 এর জায়গায় 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 5। এত তো আর করতে হবে না, তো আমি দেখাইলাম। তাহলে 5 5 10 5 15 5 20 5 25। তাহলে বলছে যে কোবাল্ট 60, সরি কার্বন 60, যাই হোক কোবাল্ট হওয়া উচিত ছিল। অর্ধেক 5 বছর, কত বছর পরে 30 বছর কমে প্রাথমিক অবস্থায় 1 32 হবে। তাহলে 32-এর লসাগু করলাম, কয়টা হয়েছে? 5টা 2 হয়েছে না, তাহলে 5 5 5 5 5, তাহলে 25 বছর হবে। মাথায় ঢুকছে আমি কি বলছি? আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসার কথা যে ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এবার দেখি 15 দিনে বিসমাথের তেজস্ক্রিয়তার কার্যকারিতা 1/8 নেমে আসে। আচ্ছা 1/8 মানে কি? 1/8। তাহলে 8-এর আমি লসাগু করি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, কয়টা হয়েছে? যে কেউ বলবে যে ভাই 1 2 3। তাহলে 15 দিনে যদি 1/8 নামছে, তার মানে কয়টা জিনিস, কয়টা মানে কোন 3টা জিনিস মিলে 15 হইতে পারে? এটা 5 হইতে পারে, 5 হইতে পারে, 5 হইতে পারে, 3 5 15, তাইলে এর অর্ধেক হচ্ছে 5 দিন। মাথায় আসতেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এমসিকিউ সলভেন্ট সাকসিডের এখনো স্যার দ্রুত কিভাবে পড়তে পারি? নিগার সুলতানা সলভেন্ট সাকসিডের বইয়ের মধ্যে যে এমসিকিউ গুলো আছে জাস্ট উত্তর দেখে দেখে পড়ে ফেলবা। বইয়ের মধ্যে আছে না, উত্তর সাইডে আছে, মানে প্রশ্ন পড়লা, উত্তরটা তুমি নিজে চেষ্টা করলা, পারলা না, যেটা উত্তর মিলতেছে না সেটা গোল করলা, গোল করলে ওইটা একটু রিভাইজ করবা। আর যেটা উত্তর মিলাইতে পারছো কনফিউশন না, সেটা রিভাইজ করতে হবে না। যেগুলা গোল্লাটাতে ডিস্টার্ব হয়েছে সেটা। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবো, হ্যাঁ যাতে করে ইনশাআল্লাহ। এবার দেখো যে আর কি হইতে পারে, ঠিক আছে? আচ্ছা 1 কেজি ভরের তেজস্ক্রিয় মূলের একটি বস্তুর মধ্যে, কোনটা করাইলাম? 2টা করাইছি না। এটা 1 কেজি ভরের তেজস্ক্রিয় মূলের একটি বস্তুর মধ্যে 48 দিন পরে ওই মৌলের মাত্র 0.25 কেজি পাওয়া গেছে। আচ্ছা 1 কেজি ছিল। আচ্ছা 1-এর অর্ধেক কত রে? যে কেউ কবে 1-এর অর্ধেক হচ্ছে ভাই 0.5, এইটার অর্ধেক কত? 0.25, এই তো যে কেউ বুঝবে 1.5 0.25। আচ্ছা তাইলে বলছে 48 দিন পর ওই মৌলের মাত্র 0.25 পেয়েছে। তার মানে 1 তো প্রাথমিক অবস্থায় ছিল, এইখান থেকে একটা অর্ধেক হইতে 0.5, আরেকটা অর্ধেক হইতে 0.25, তার মানে এই জায়গায় আসছে 48 দিন, তাহলে এখানে 24, এখানে 24, তার মানে অর্ধেক হচ্ছে 24 দিন। একদম বেসিক, কোনো মুখস্থ নাই, কিচ্ছু নাই। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ ইনশাআল্লাহ। দেখো যে প্রত্যেকটা তোমাকে করাই দিচ্ছি, তুমি কবা যে হবে, এটা তো কিছুই না, আসলে কিছু না। কি কি অঙ্ক টঙ্ক বলে সূত্র পারে, কিছু লাগবে না, দেখো ইনশাআল্লাহ। আচ্ছা একটি ভারী তেজস্ক্রিয় পদার্থ আলফা কণা বিকিরণ করে যার ভর 10 গ্রাম। ওকে, এর অর্ধেক, 1 অর্ধেক পরে ভর কত হবে? কি বলছে? যার ভর 1 অর্ধেক, তাহলে 10-এর অর্ধেক কত? কিছু না রে, কিন্তু দিয়া দিতে পারে 5 গ্রাম, বাস। অলমোস্ট 10 গ্রাম, নোটেই না 10 গ্রাম না 5, জাস্ট অর্ধেক, ঠিক আছে? ওকে আচ্ছা এরপরে তেজস্ক্রিয় বর্জ্যের একটা নমুনার অর্ধায়ু 60 বছর। ওকে ফাইন, অর্ধায়ু হচ্ছে কত? 60। বর্জ্যের তেজস্ক্রিয়তার তার বর্তমানে 12.5% হতে হলে কত সময় লাগবে? আচ্ছা মানেটা কি? তার মানে হচ্ছে তুমি আগে খেয়াল করবা, 100 ছিল আগে পার্সেন্টেজ, এইটার পরে হয়েছে, মানে 100 হচ্ছে শুরু, মানে প্রাথমিক অবস্থায় ছিল, এটার অর্ধেক হইলে কত? 50%। তারপরে কত হবে? 25%। তারপরে কত হবে? 12.5%। তাহলে 100 প্রাথমিক অবস্থা, এটা 0, তাহলে এইটা তো প্রাথমিক অবস্থা, ওইখানে তখনও কোনো হিসাব হয়নি। তাহলে এই যে 50% মানে এখানে একটা অর্ধায়ু, এখানে একটা অর্ধায়ু, 25% মানে আরেকটা অর্ধায়ু, এটা 12.5 মানে আরেকটা অর্ধায়ু। তাহলে এটা বলছে নমুনা অর্ধায়ু 60 বছর, তাহলে 12.5 যাইতে এখানে 60, এখানে 60, এখানে 60, তাহলে 60 ছেড়ে 120 আর 60 180 বছর। ক্লিয়ার? আমার ক্লাস অনলাইনেই সবচেয়ে ভালো, কোথাও আর ক্লাস অফলাইনে সরকারকে আমার টাকা দিতে পারবে ওই ক্লাসের কোয়ালিটি? আচ্ছা 90 দিন পরে একটা তেজস্ক্রিয় বস্তুর 25% অবশিষ্ট থাকলে বস্তুটা অর্ধজীবন কত? এই অর্ধের জিনিসটা মাথায় আসছে? জিনিসটা খালিদ মাহবুব অর্ধের জিনিসটা বুঝতে পারছো তো? আর কয়েকটা অঙ্ক আমি অর্ধের দেখাই দিই, যাতে তোমাদের আর কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু বাছাই করে আমি এখানে রাখছি তোমাদের, যাতে করে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো 90 দিন পর একটা তেজস্ক্রিয় বস্তুর 25% অবশিষ্ট থাকলে বস্তুর অর্ধজীবন কত? আচ্ছা এটা মানেটা কি? মানে প্রাথমিক অবস্থায় ছিল 100%, এটা হচ্ছে মানে প্রাথমিক অবস্থা, মানে তখনও কোনো কিছু নাই। এরপরে 100-র পরে হচ্ছে 50%, তারপর হচ্ছে 25%, তার মানে 90 দিন পর যদি হচ্ছে
তার মানে এখানে দুইটা জিনিস আসছে এরকম, একটা এটা একটা, তাহলে 45 45 মিলে 90 হবে, তাহলে 45 দিয়ে দেখি 6 নম্বরটা উত্তর দিতে পারছো কিনা। তোমরা কি বুঝতেছো আমি কি বলতেছি প্রশ্নগুলো? হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে মাথায় চলে আসছে। এই জন্য আমি চাইছিলাম যে তোমাদের ক্লাসটা, আমি কি আন্দাজে টাইমের সময় তোমাদের লস করালো, আমার কথা যেটা তোমার লাভ হবে, আমি ওই জন্যই ক্লাসটা এই সময় জাস্ট তোমার খেয়াল করাই দিলাম। আর আমি হচ্ছে ইংলিশের একটা শিট রেডি করছি, তোমার খালি 2-3 মিনিট দেখাই দিব যে এই জিনিসগুলো একটু দেখে যাই। অনেক সময় খেয়াল থাকে না, তো আমি জাস্ট খালি আমি একটু সাজায় রাখছি, একটু জাস্ট দেখাই দিব। আচ্ছা, ট্রিটিয়ামের অর্ধায় হচ্ছে 12.5 বছর, 25 বছর পর 1 গ্রাম ট্রিটিয়াম কত গ্রাম হবে? আচ্ছা, খুবই সহজ জিনিস, কিরকম হতে পারে? অর্ধায় এত, 25 বছর পর 1 গ্রাম ট্রিটিয়াম কত গ্রাম হবে, মানেটা কি? ধরো যে 1 গ্রাম প্রাথমিক অবস্থায় আছে, এই তো। আচ্ছা, তাহলে 1 গ্রাম হচ্ছে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক। তাহলে ওই 12.5 বছর পরে এটা কত হবে? 1 গ্রামটা হয়ে যাবে 0.5, 12.5 বছর পর। আবার 12.5 বছর পর হয়ে যাবে 0.25। তার মানে 12 12 25, 24 আর 25 বছর পরে কত হবে? 0.25 গ্রাম। কোনো মাথা গরম করবা না, ঠান্ডা মাথা করবা। স্যার কালকে স্যার সকাল 7টায় স্যার ট্রেন রংপুর পৌঁছাতে, ট্রেনে এই সময়ের মধ্যে কি পড়তে পারি? আচ্ছা, ট্রেনে বসে আমি যেটা মনে করি সবচেয়ে ভালো হচ্ছে, ওইটাকে আমি বলি হচ্ছে স্লিপিং রিভিশন, যে এটা আবার ফির কি ঘুমায় রিভিশন। ওই যে এক মন্ত্রী ছিল না, ও হচ্ছে যে প্রোগ্রামের মধ্যে হচ্ছে চোখ বন্ধ হয়ে ঘুমাচ্ছে, তা বলতেছে কি ব্যাপার মন্ত্রী সাহেব আপনি ঘুমাচ্ছেন? বলছে না, আমি আসলে চিন্তা করতেছিলাম আপনাদের ভাগ্য কিভাবে চেঞ্জ করা যায়, এইটার জন্য আমি ঘুমাই না। ও আচ্ছা, তো এরকম তোমরা কালকে হচ্ছে যারা ট্রেনে আসবে, অবশ্যই পরীক্ষার একদিন আগে এসে যায়, খুব ভালো কোনো পরিবেশে থাকবা, কোথাও জ্ঞান দাম টাকা বেশি লাগ, হোটেল থাকো যেখানে থাকো, ফ্যামিলির মানে রিল্যাক্স। পরীক্ষার আগের দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা যেটা আমি বলি সেটা হচ্ছে যে তোমরা ওই গাড়িতে, অনেকের কিন্তু মোশন সিকনেস আছে, আমি জানি আমার তো খুব আছে, আমি তো গাড়ি উঠতেই পারি না। তোমরা ট্রেনে অবশ্য এটা হয় না, ট্রেন আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে চেষ্টা করবা খুব ভালো, যেটা বুদ্ধি আমি তোমাকে দেই, খুব একটা অসাধারণ বুদ্ধি। ওই যে আমার সুপার সাজেশনটা আছে না, সুপার সাজেশনের টপিক্সটা নিয়ে দেখলা, টপিক্সটা খালি মাথায় মনে মনে চিন্তা করলা, চিন্তা করতে করতে দেখলা যে তোমার কোথাও আটকে গেলা, মানে মাথায় নেই, ওই টপিক্সটা জাস্ট খালি চিহ্ন দিয়ে রাখলা। 3-4 ঘন্টার মধ্যে চেষ্টা করতে পারো যে 55টা চ্যাপ্টারের টপিক্স সবগুলো মাথায় আছে কিনা, যেটা যেটা নেই টার্গেট করলে হয়ে যাবে। মানে প্রায় 3-4 ঘন্টা, মানে 180-200 মিনিট, তো প্রতিটা অধ্যায় 4-5 মিনিট, যে ভাই এটা হ্যাঁ কালকে সম্ভব, তো খালি দেখলা যে মাথায় আছে কিনা, যে এই টপিকটা একটু মনে পড়তেছে। 3টা জিনিস চেক করবা, যে ওইটার সামারিতে আমি কি বলছিলাম সেইটা। 2 নাম্বার হচ্ছে স্লিপিং রিভিশন, 2 নাম্বার যেটা, 2 নাম্বার হচ্ছে যে ওই সময় ওইখান থেকে কি টপিক্স এর প্রশ্ন আসার কথা, আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে যে ওইটা রিলেটেড বইয়ের দাগানো লাইনগুলো খেলা আছে। এই 3টা জিনিস যদি খেয়াল থাকে আলহামদুলিল্লাহ, হ্যাঁ এই তো শেষ করবো রে খালিদ মাহবু, দাঁড়াও। আর যদি খেয়াল না থাকে তাহলে তো ওইটা জিনিস দাগায় রাখলা, দেখলা, বাস টাইমটাও ভালোভাবে কাজে লাগলো, ভালো হবে। আচ্ছা, তাহলে এইটুকু বুঝতে পারছো। এত কয়েকটা অঙ্ক আছে, 3-4টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। একটা তেজস্ক্রিয় পদার্থ অর্ধজীবন এত, 30 দিয়ে পর 1 কেজি পদার্থ উত্তর পদার্থে কতটুকু অবশিষ্ট থাকবে? তোমরা নিজে বুঝে ফেলছো না? অর্ধজীবন 10, 30 দিয়ে পর 1 কেজি, তাহলে 1 কেজি প্রাথমিক, মানে এই সময় শুরু হয়নি, তাহলে 10 মানে 1 থেকে হইলে কত পয়েন্ট, মানে হাফ কেজি, এটা যেহেতু, তাহলে হাফের এই দেখো উত্তরের অপশন গুলো দেখে ওইভাবে করবো। তারপরে 1-এর 4 কেজি, তারপরে হচ্ছে 1-এর 8 কেজি, কেননা এইটা হচ্ছে 10 দিন, এটা হচ্ছে 10 দিন, এটা 10 দিন, 10 10 20 10 1 তাহলে 1-এর 8 আছে, 1-এর 8 দেখি 8 নম্বরটা বলতে পারছো কিনা? হ্যাঁ মাথায় আসছে না? কত মজার, আমার তো খুব মজা লাগে অঙ্ক কইতে, খুব মজা। হ্যাঁ আচ্ছা, 2 ঘন্টা পর কোন তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণের 1/16 অংশ অক্ষত আছে, উক্ত তেজস্ক্রিয় বস্তু অধ্যায় হলো। ওকে, তাহলে এই 16 যে আছে, তাহলে 16কে তুমি আগে লসাগু করো, 8 দুগানি 16, 4 দুগানি 8, 2 দুগানি, তাহলে 4টা 2 হয়েছে, ঠিক না? আচ্ছা, এখন তুমি দেখো 2 ঘন্টা পর, 2 ঘন্টা মানে হচ্ছে সহজ করে বলে 120 মিনিট, তাহলে প্রতিটা কত করে হলে 120 যোগ করলে হবে। তাহলে এটা যদি আমি 30 করি, এটা যদি 30 করি, এটা যদি 30 করি, এটা যদি 30, কেউ চাইলে 120-কে 4 দিয়ে ভাগ করো, এই যে 4টা 2 আছে, 30 যেদিক দিয়ে যাও, তাহলে অর্ধেক হচ্ছে 30 মিনিট। নয়, মাথায় আসছে? হ্যাঁ, ইংলিশটা দেখো, আমার মনে হয় এই টাইপের অঙ্ক তুমি সব বুঝছো। আর 2-1টা অঙ্ক আমি বাছাই করে বলছিলাম রাখতে। আচ্ছা, এইটা একটু দেখো তো, এটা খুবই মানে একটু যে কঠিন করে কখনো, ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক একটু দিয়ে দিতে পারে, এই জন্য চাচ্ছি একটু দেখাই দেই, তাহলে আমার
মানে কনফিডেন্সটা থাকবে যে একটু কঠিন করছে বাই চান্স, যাতে করে তুমি একটু ইয়া করো। আর 2টা অঙ্ক দেখাবো, শেষ ইনশাল্লাহ। আচ্ছা, একটি অ্যামিটার অভ্যন্তর মানে খুব এটা মানে এটা মেডিকেলে আসার সম্ভাবনা কম, কিন্তু বাই চান্স আমার মনে হচ্ছে যে খুব কঠিন করে যদি দিয়ে দেয়, ঠিক আছে, সেই জন্য আর কি। ওকে, আর কিছুই না। আচ্ছা, তাহলে কিভাবে হইতে পারে? একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 2 ওহম। ওকে ফাইন, 2 ওহম। এটি সর্বোচ্চ 0.2 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে। এর সাথে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত কত রোধ করতে হচ্ছে? আচ্ছা, একটা হচ্ছে R1, এটা আছে, তাহলে R2 বের করতে হবে। আচ্ছা, এটা কিভাবে করবা? এটা বের করা আমি একটা সহজ বুদ্ধি তোমাকে শিখাই দিই, ঠিক আছে? তুমি দেখো এখানে একটা আছে 0.2 আর একটা আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই দুইটার আগে অনুপাতটা বের করবা, যে মানে স্বাভাবিক অবস্থায় কত। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এইটার এটা ইয়াটা কত হইতে পারে? কিভাবে এটা করতে পারি? দেখো, খুব সহজ। তুমি 2 কে 0.2 দিয়ে অনুপাত করো, মানে কত গুণ আমি মাপতে আছি। তাহলে 2 কে 0.2 দিয়ে ভাগ করো, তাহলে এটা যে কেউ বলবে যে এটা দশমিকটা উঠাই দিলে উপরে হচ্ছে 10, তাহলে 2 2 কাটা গেল 10 গুণ, তার মানে n সমান হচ্ছে 10 গুণ। এখন তোমার আমি একটা সহজ বুদ্ধি শিখাই দিব, যাতে তোমার আর জীবনে ভুল না হয়। একদম বেসিক, সেই বেসিক থেকে আমি তোমাকে বলি, তুমি এই ফর্মুলাটা এইভাবে করবা। সেটাকে আমি তোমাকে বলি যে R2 সমান হচ্ছে R1 ডিভাইডেড বাই n-1। একটু খেয়াল রাখতে পারবা তো? R2 সমান R1 ডিভাইডেড বাই n-1। আচ্ছা, বা অথবা তুমি এইভাবে খেয়াল করতে পারো, R1 সমান হচ্ছে R2 ইন্টু হচ্ছে n-1। তো একই জিনিস হবে, তখন ওই R2 টা এদিকে চলে আসলে ওই যে R1 ডিভাইড বাই n-1। R1 কত? 2 ওহম, 2। আচ্ছা, n কত আছে? n হচ্ছে কত গুণ? 10 গুণ। তাহলে 10 বিয়োগ হচ্ছে 1, 10 বিয়োগ 1 মানে হচ্ছে 9। 2 কে যদি 9 দিয়ে আমি ভাগ করি, কত হবে? 20.22 এরকম। হ্যাঁ, অ্যাবসলিউটলি 0.22। এটা একটু দেখিও আমি যেটা বলছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, মনে হয় বুঝতে পারছো তো? কত গুণ এনটা বের করবা, তাহলে R2 সমান হচ্ছে R1 গুণন হচ্ছে n-1। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তাহলে এই অনুযায়ী করলে ইনশাল্লাহ হয়ে যাবে। মানে বুঝো নাই আমার কথা? মানে R1 সমান হচ্ছে n-1 গুণন হচ্ছে R2, তারপরে R2 টা এদিকে নিয়ে আসলে ওই ইয়াটা করলে অঙ্কটা হয়ে যাবে। মাথায় আসছে তো ইনশাআল্লাহ আমার মনে হয়? হ্যাঁ। আচ্ছা, এরপরে একটি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। আচ্ছা, এটা তোমরা একটু করো দেখি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাস্ট। তারপরেই হচ্ছে যে আমরা ওই ইংলিশগুলো একটু 1-2 মিনিট দেখাবো। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, ভোল্টেজ মানে ই না, প্রিন্সিপাল 5 ভোল্ট। প্রবাহ মাত্রা, মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা মানে হচ্ছে আইপি হচ্ছে 3 অ্যাম্পিয়ার। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, ভোল্টেজ মানে হচ্ছে গৌণ হচ্ছে সাবঅর্ডিনেট, ইয়েস। তাহলে হলে তড়িৎ প্রবাহ, তার মানে হচ্ছে আই এস সমান ওয়াট। আচ্ছা, এটা আমি তোমাকে একটু বলে রাখি কিভাবে এটা করবা। সবসময় খেয়াল রাখবা যে আমি যদি বলি ইপি ডিভাইডেড বাই হচ্ছে ইএস ইকুয়াল হচ্ছে কি হবে বলো তো? আচ্ছা, এই সূত্রটা জানো তো? এই পরীক্ষার হলে কিন্তু, হ্যাঁ, এই সূত্রটাই কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে ফেলে। এবং এইটার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্টরা, যেটা আমরা দেখছি যে হচ্ছে যে ওই, হ্যাঁ, তাহলে কিভাবে করবো করো দেখি, কেউ মাথা আনতে পারছো কিনা? অলরেডি অনেকে করে ফেলছে। এটা খেয়াল রাখবা। হ্যাঁ, এটা কি ঠিক আছে? দেখো, এই সূত্রটাই তোমাদের অনেকে, দেখো আমি এটা কি দিল, এটা সূত্রটাকে লেখো ভালো করে। পাক সংখ্যার সাথে কিন্তু হচ্ছে ব্যস্তানুপাতিক। হুম হুম সূত্রটা দেখে একদম ভালো করে লিখে ফেলো তো। হ্যাঁ, ভেরি ফাইন, ভেরি ফাইন, অ্যাবসলিউটলি। হ্যাঁ, তাহলে পারছো, আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে আমি এটাই চাচ্ছিলাম। খেয়াল রাখবা যে এনপি ডিভাইডেড বাই এনএস ইকুয়াল হচ্ছে ইপি ডিভাইডেড বাই ইএস ইকুয়াল হচ্ছে
আইএস ডিভাইডেড বাই হচ্ছে আইপি। তার মানে এটা এই সবসময় খেয়াল রাখবো যে প্রবাহ মাত্রার সাথে সবার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর অন্যরা পরস্পর সমানুপাতিক। এই লাইনটা আমি চাচ্ছিলাম, ভেরি ফাইন। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করবা এটা, তাহলে আমার মনে হয় উত্তর চলে আসবে সম্ভবত। আচ্ছা, এর সাথে আমি জাস্ট একটু খালি বলে রাখি যে তোমাদের স্পেলিং তো তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, তার সাথে আমি খালি একটু একটা জিনিস একটু দেখাই দিতে চাই। তোমরা একটু ওই যে সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক এগুলো কথা বলছো, আমি একটু জাস্ট বলি তোমাদের দ্বারা আগে, একটু 2-1 মিনিট খালি শোনো, যাতে তোমার লাভ হয়। শেষ করছি, শোনো আগে মন দিয়ে। দেখো, এখন তোমার রিভিশনের মূল ব্যাপারটা যেটা খেয়াল থাকে না সেই জিনিসটা পড়া, অন্য কিছু না, সব বাকি কিন্তু তোমার পড়া আছে। ওকে, এবং আচ্ছা উত্তর দেখিও, দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এইখানে যে জিনিসটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে যেই জায়গাটা তোমার খেয়াল নাই সেইটা খেয়াল নাই কিভাবে বুঝলাম, সুপার সাজেশন, ওইখানে তুমি টপিক ধরে ধরে 3টা জিনিস মিলাবা, যে এইটা রিলেটেড ভাইয়া লেকচারে কি বলছে, এইটা রিলেটেড প্রশ্ন কি হইতে পারে, এইটা রিলেটেড বইয়ের দাগানো লাগে, এই 3টা জিনিস যাওয়ার মাথায় থাকে, ওকে ফাইন। এইটা যদি কোথাও গ্যাপ থাকে সেই জিনিসটা। আর ইংলিশের ক্ষেত্রে আমি আরেকবার একটু জাস্ট বলে রাখি, তুমি দেখবা যে পার্টস অফ স্পিচ আমি যা পড়িয়েছি জাস্ট আনবিলিভেবল। বিশেষ করে বড় বড় যে লাইনগুলো আছে, 4টা লাইনের মধ্যে কোনটা বাক্যে কোন অর্থে ব্যবহার হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমার হচ্ছে জেরান্ড পার্টিসিপল থেকে আসতে পারে। এরপরে হচ্ছে জেরান্ড হচ্ছে যেই কাজটা ওই সময় হচ্ছে না, আর পার্টিসিপল হচ্ছে যেটা ভার্বের আইএনজি যুক্ত হয়ে হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এটাকে কি বলে, টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা টেন্সের যে কোড আছে, একটার সাথে আরেকটা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা একই সাথে 2টা কাজ বর্তমানে হইলে 1-এর বন্ধু 2, অতীতে হলে 5-এর বন্ধু 6, ভবিষ্যৎ হলে 9-এর বন্ধু 10। কন্ডিশনাল, যে প্রেজেন্ট ফর্ম, ফিউচার ইন প্রেজেন্ট, পাস্ট ফর্ম, ফিউচার ইন পাস্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার ইন পারফেক্ট। এবং একটা বাক্য অ্যাক্টিভ না প্যাসিভ আছে সেটা দেখবা। প্যাসিভ কখন, যখন সাবজেক্ট ওই বাক্যের কাজ করতে পারবে না। এরপর সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ঠিক আছে, তার মধ্যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস আওয়ার চাইল্ড, এটা হচ্ছে বাট থাকার পর এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এবং বাটটা কোন পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক দিন এগুলো বলছি আমি। তারপরে এটার পরে তুমি খেয়াল করবা, খুব ইম্পর্টেন্ট যেটা বেশি সেটা একটু বলি, ভয়েসটা পরীক্ষা আসতেই পারে, এটা ভালো করে খেয়াল করবে, বিশেষ করে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। এরপর ন্যারেশন যেটা রয়েছে, ন্যারেশনের ক্ষেত্রে তুমি খেয়াল করবা যে ন্যারেশন, এইটার ক্ষেত্রে বলছিলাম যে পার্সন গুলো চেঞ্জ করবা, আর বাইরে যদি পাস্ট টেন্স থাকে, এটা খেয়াল করি করে, পাস্ট টেন্স থাকলে ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, উইলটা উড, শ্যালটা থাকলে শুড, এরকম। গ্রুপ ভার্বের ক্ষেত্রে, ভোকাবুলারির ক্ষেত্রে আমি যা পড়াইছি এবং যেগুলো আমরা বইয়ের মধ্যে দিয়েছি, প্র্যাকটিসের মধ্যে করছি, এগুলো থেকে ইনশাল্লাহ থাকবে। আরেকটা কথা বলে রাখি, তোমার হচ্ছে ওই যে ফ্রেজ অ্যান্ড ক্লজ, হ্যাঁ অনেক সময় কিন্তু এরকম প্রশ্ন থাকতেছে যে বাক্যের কোনো জায়গায় দাগ দেওয়া নাই, এটা কোন ফ্রেজ বা ক্লজ। সেক্ষেত্রে দেখবা যে বাক্যের যে কোনো একটা অংশ আইটি দ্বারা চেঞ্জ করে মিলানো যায় কিনা, তাহলে এটা নাউন। আর যেই অংশটা মিলানো যাচ্ছে না সেইটা যদি মনে করো যে এটা হইতে পারে নাউন সম্বন্ধে তথ্য দেয়, তাহলে অ্যাডজেক্টিভ। আর যদি অন্য ভার্ব সম্বন্ধে তথ্য দেয়, বা একটা অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দেয়, বা একটা অ্যাডভার্ব সম্বন্ধে তথ্য দেয়, তাহলে অ্যাডভার্বিয়াল। প্রেপোজিশন দিয়ে শুরু হলে প্রেপোজিশনাল। আচ্ছা, কারেকশনের ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের অ্যাগ্রিমেন্ট, তারপরে তোমার হচ্ছে যে ওইটাকে আমি যেটা বলবো যে হচ্ছে যে ওইখানে তোমার ওই কয়েকটা মৌলিক নিয়ম আছে না, যেমন হেডওয়ার্ডের নিয়ম, তারপরে হচ্ছে যে বাক্যের হচ্ছে যে 2টা সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট, তারপরে কি বলে আইদার অর নাইদার নট দ্বারা যুক্ত হলে দ্বিতীয় সাবজেক্ট। যা বলছি এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, আর স্যার আগে পরে কি স্যার আছে এটা দেখবো, এটা বুঝি নাই। আগে পরে মানে আগে যা কিছু আমি পড়াইছি তোমাকে, এগুলা যেখানে তোমার খেয়াল থাকে না সেই জিনিসটা করবো, যেটা খেয়াল আছে সেটা তো আর কোনো সমস্যা নেই। এরপরে তোমার হচ্ছে মেডিকেলের এবং ডেন্টালের যে প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করাই, তোমাদের পরীক্ষা নিয়েছি যা কিছু, এই টাইপের প্রশ্নগুলো তো অবশ্যই খেয়াল রাখবা ইংলিশের ক্ষেত্রে। এবং আমি যেটা বলি যে ইংলিশ কিন্তু দাগাবা, ছেড়ে আসিও না, কারণ ইংলিশ তোমার 15তে পুরো 15 পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, অ্যানালজি আসার সম্ভাবনা খুব কম, অ্যানালজি তো জানো 2টা জিনিসের যে সম্পর্ক সেই রকম আর সম্পর্ক নিচের কোন জায়গায় আছে। ঠিক আছে, এটা আর অন্য কিছু না। হ্যাঁ আচ্ছা, এটাই ধরো যে তোমার শেষ ক্লাস, কালকে আমি যে কোনো সময় যদি আসি এমনিতে এসে হয়তো 10-15 মিনিট কথা বলবো, সেটা অন্য। কালকে ভাত খাবা না, রাতে খাবা তো, ভাত খাওয়ার সময় যদি আমি বলে দিই, যদি টাইমে আসতে পারি, কালকে তো অফিস বন্ধ থাকবে এমনিতে পরীক্ষার আগের দিন, হ্যাঁ সেক্ষেত্রে। আর আমি একটা জিনিস বলি,
তুমি চান্স পাইলে আমার যতটা পছন্দের, চান্স না পাইলে আরো বেশি পছন্দের। কেন? কারণ তুমি চেষ্টা করছো, এটার জন্য আমি খুশি হই, যেটা সত্যি কথা। আমি কিন্তু এরকম, মানে আমাদের হচ্ছে চান্স পাওয়া স্টুডেন্ট নিয়েও চিন্তা নেই, চান্স না পাইলে বরং আমরা চেষ্টা করি তার জীবনটা আরো ভালো করার জন্য। যেরকম চান্স পাইলে আমাদের অফিসে ওই SMS করবো, আর সারা দেশে যদি আমাদের এখান থেকে পরে কেউ ফার্স্ট হয় তাহলে তার যেটা আমরা পুরস্কার বলছি সেটা তো সে পাবে। কিন্তু আমি তো ওই সাধারণত যেটা হয় যে ওই পরীক্ষার রেজাল্ট হইলে যত ভালোই রেজাল্ট হোক, কিন্তু অনেকে তো আছে চান্স পায় না, না এটাই স্বাভাবিক, কারণ চান্স পাবে 4-5% স্টুডেন্ট নর্মাল হিসাবে, আমাদের এখান থেকে পার্সেন্টেজে বেশি পাইলো কিন্তু পাবে না, এটা আছে। এই জন্য আমার সবসময় মনটা খারাপ হয়। ব্যাপারটা এরকম যে আমার কেন জানি আমি স্টুডেন্টকে খুব অন করি, তো আমার যেটা মনে হয় যে চান্স পাইলো না, ওর চিন্তাটা আমার বেশি হয়, যে এর জন্য আরো কাজ করি, যেটা রিয়েলিটি এইটা। কেননা মানে স্টুডেন্টদের ওন না করলে তখন চান্স পায় নাই, মূল্য কি আর বাঁচলো কি, মানে জিনিসটা। কিন্তু আমি নিজে দেখছি, মানে পরীক্ষার রেজাল্টের সময় আবার হচ্ছে যে চান্স পায় স্টুডেন্ট, ওকে শুনলাম, কিন্তু চান্স পায়নি এটা তো আমি শুনি যে এ পায়নি ও পায়নি, এটা হবে না। ওদের নিয়ে আমার ইয়াটা বেশি কাজ করে যে পাইলো না, এদের জন্য কি করা যায়। তো এটা হচ্ছে আমার মাইন্ডসেটটা আসলে এরকম, ঠিক আছে। তো যাই হোক, তা ইনশাআল্লাহ প্রত্যেকে সুন্দর করে ইয়া করো। কালকে আমরা, হ্যাঁ এমন হইতে পারে যে বিকালের দিকে ওই আসরের নামাজের পরে একটু লাইভে আসতে পারি, বা দুপুরের দিকে একটু, বেশিক্ষণ না, 5-10 মিনিট আসলে তো গল্প করবো না, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস হয়তো দেখাই দিতে পারি। তোমাদের মোবাইল তোমাদের গার্ডিয়ানের কাছে রাখবা, যে ভাইয়া যদি লাইভে আসে পেজে, তাহলে আমাদের ওই সময় একটু লাইভটা দেখাবে, বাস, আর অন্য কিছু না। কিন্তু মোবাইল নিয়ে বসে থাকতে হবে না, ধরো যে ক্লাস ওকে। হ্যাঁ, আর আমরা ইনশাল্লাহ মেডিকেলে যাই, আশা করি তোমার চান্স হোক। আল্লাহ না করুক যদি কারো মেডিকেল মিস হয়, ভার্সিটির যে প্রোগ্রামগুলো সেটা নিয়ে আমি পরে বলবো, এইটা নিয়ে টেনশনের কিছু না। আমার কথা হলো ভাই, আমি চাই জীবনে তোমরা ভালো কিছু করো, অসাধারণ কিছু করো, আর সবচেয়ে ভালো করে পড়াইতে। চান্স পাওয়া তোমার যোগ্যতা, না পাইলে সেটা আমি আমার নিজের ফেলিওর মনে করি, যে আরো হয়তো ভালো করে পড়াইতে পারতাম। আমি সবসময় এটা মনে করি। তো ইনশাল্লাহ প্রত্যেকেই তোমরা দোয়া করবা ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমি সবসময় বলি যে আমাদের সামনে BCS থেকে শুরু সবকিছু আছে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। পড়াশোনা আমরা ইনশাল্লাহ আলটিমেট, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। তুমি ইনশাল্লাহ মন ভালো করে পড়তে থাকো, এবং সবসময় আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যে জিনিসটা খেয়াল থাকে না সেইটাতে ফোকাস করে পড়ো। আর ফোনগুলো আব্বা আম্মার কাছে দিয়ে রাখবা, যে ভাইয়া যদি পেজে কোনো জিনিস দেয়, যে কোনো জিনিস, ওইটা একটু দেখবা। আর সবসময় চিন্তা রাখবা অসাধারণ পরীক্ষা হবে, ঠিক আছে। আল্লাহর কাছে চাবা, তোমার নোবেল স্যারও বোধহয় বলছে যে তাহাজ্জুদ নামাজ পড়ে যেইটা তোমার জন্য সবচেয়ে কল্যাণকর সেটাই হবে, ভয় পাওয়ার কারণ নাই। এবং BCD, বুক ভরে শ্বাস নেওয়া, ব্রিদিং, সুইংগাম চাবানো, পানি, কুসুম কুসুম গরম পানি খাওয়া, ইনশাল্লাহ অসাধারণ কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।